আচ্ছা, আগের দিনের দু একটা কোশ্চেন আমি আলোচনা করে দিই। দেখো, একজন পাঠিয়েছিল আর কি, কোশ্চেনের একটু সমস্যা রয়েছে। কিছু সাল নিয়ে একটু গন্ডগোল আছে। যেমন ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কত সালে? ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কত সালে? 1856, 1857, 1859 আর 1862। দেখো, এটা নিয়ে বিভিন্ন যারা আর কি স্ট্যাটিস্টিশিয়ান আছেন তাদের হচ্ছে গিয়ে বিভিন্ন রকম মত আছে। কেউ কেউ বলেন 1855 সালে, কেউ কেউ বলেন 54 সালে, 1800, কেউ কেউ বলেন 1900 বলছি 1859 সালে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, যদি তুমি এটা অপশন দিয়ে কাজ হবে। যদি দেখো, এটা ম্যাক্সিমাম বইয়ে তোমার 1859 আছে আর 1855 আছে। ঠিক আছে, কি বললাম? 1855 না হলে 1859 আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে কোনটা করবে। এটা কিন্তু অপশন দেখে কাজ হবে। ঠিক আছে, অপশন দেখে কিন্তু কাজ করবে। যদি দেখো 59 নেই, তখন 55 করবে। এখানে যেমন দেখো 56 আছে, 57 আছে, 59 আছে আর 62 আছে। ঠিক আছে, এটা এখানে কি করবে, এখানে 1859 করবে। কিন্তু যদি ধরো দুটোই থাকে, 1855, 1859, সেক্ষেত্রে তোমার কিন্তু করার কিছু নেই। ঠিক আছে, করার কিন্তু কিছু নেই, তোমাকে যে কোনো একটা করে আসতে হবে। হয় 1855 করতে হবে, নাহলে 1859 করতে হবে। ঠিক আছে, দুটো করলে তুমি যদি পরবর্তী ক্ষেত্রে গ্রিভেন্স দাও, ক্লেম করো, তাহলে কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে। যেহেতু তুমি পড়ছো, ঠিক আছে, এগুলো নিয়ে এখনই টোটালি এস্টাবলিশ করা, মানে প্রুভ করা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, যেটা 1859 হয়েছিল না 1855 সালে হয়েছিল। এটা একটা গেল। দ্বিতীয়ত আছে আরেকটা সাল আছে, যেটা হচ্ছে কি তোমার, দাঁড়াও দেখি ওটা কোন সালটা। ওটা হচ্ছে কি তোমার, যেটা ওই চিনির কল নয়, যেটা হচ্ছে কি তোমার 37 নম্বর কোশ্চেনটা। হ্যাঁ, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল মনে রাখবে শ্রীরামপুরে। এরপর এখানেও এটাকে তোমার মনে হয় 1859। এবারে কিছু কিছু বইয়ে দেখবে এটা লেখা আছে 1812, আবার কোথাও লেখা আছে 1832, আবার কোথাও লেখা আছে 1840। ঠিক আছে, তিনটে সাল কিন্তু তুমি পাবে। 1867-তে, নট 1870, 1867-তে আধুনিক মডার্ন মডার্ন যে হচ্ছে কি তোমার পেপার মিল, সেটা স্থাপন হয়েছিল বালিতে। ঠিক আছে, বালিতে হয়েছিল, এটা বালিতে, নট দেবে কিছু কিছু বই আবার বালিগঞ্জ দেওয়া আছে, এটা বালিতে হয়েছিল। কিন্তু এখানে যদি তুমি দেখো যে ভারতে প্রথম কখন কাগজের কল হয়েছিল, তাহলে সেক্ষেত্রে তোমরা করবে 1812 সাল করতে পারো, 1832 করতে পারো। এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যেই কিন্তু করতে হবে। এখন ব্যাপার হচ্ছে, আমি কি বলছি, এগুলো প্রুভেন নয় কিন্তু যে 1812 সালে সেট আপ হয়েছিল। কিছু কিছু বই দেবে 1832 আছে, কিছু কিছু জায়গাতে 1840 আছে। এগুলো নিয়ে একটু গন্ডগোল আছে। এখানে তোমার অপশন দেখে কাজ হবে। যিনি কোশ্চেন করবেন তিনি এই তিনটে ডেটকে মাথায় রেখেই কিন্তু কোশ্চেন করবেন। এখান থেকে কোনো একটি দেবেন, হয় 1812 দেবেন, 1832 দেবেন, বা 1840 দেবেন, মানে কোনো একটি অপশনে দেবেন। সেক্ষেত্রে যদি এই তিনটেই থাকে, যে কোনো একটি করতে পারো, তুমি কিন্তু নাম্বার পাবে। গ্রিভেন্স দিতে হবে তোমাকে, প্রুফ দিতে হবে যে স্যার আমি এখান থেকে পড়েছি। ঠিক আছে, এবং সেটা আইএসবিএন নাম্বার যুক্ত বইয়ের তোমাকে প্রুফ দিতে হবে। তাহলে কিন্তু তুমি কিন্তু পাবে। এবং আমাকে দেখতে হবে যে সেটা জাস্টিফাই করতে হবে, সেটা ভুল আছে কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 1812, 1832, 1840। ঠিক আছে, এই তিনটেই আছে। এবং এটা পরে 1867 সালে পরে হয়েছিল আধুনিক বালিতে, এটা হয়েছিল। এই তিনটেই হয়েছিল শ্রীরামপুরে। শ্রীরামপুরে প্রথম কাগজের কল স্থাপিত হয় মনে রাখবে, কোথায়? শ্রীরামপুরে। তো এটা একটা গেল। আর একটা স্পঞ্জ আয়রন। স্পঞ্জ আয়রন কোথায় গড়ে উঠবে? স্পঞ্জ আয়রন সবসময় হচ্ছে কি তোমার বাজারের কাছে গড়ে উঠবে। কেন না? স্পঞ্জ আয়রনে তোমার কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যে লোহাটা থাকে, সেই লোহাটা হচ্ছে গিয়ে, মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে এর এমআই ইন্ডেক্স বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স একের কাছাকাছি। ঠিক আছে, সুতরাং আমরা জানি যে যদি একের বেশি হয়, তাহলে সেটা যেখানে পাওয়া যাচ্ছে সেখানে গঠিত হয়। কিন্তু একের যখনই কাছাকাছি থাকবে বা একের থেকে কম হবে, তাহলে কি হয়, এগুলো বাজার সেন্ট্রিক হয়ে যায়। ঠিক আছে, বাজার সেন্ট্রিক হয়ে যায়। ওই জন্য স্পঞ্জ আয়রন হবে সবসময় হচ্ছে গিয়ে বাজার ওরিয়েন্টেড। তুমি দেখবে আমাদের এই বড়জোড়া বেল্টের যে স্পঞ্জ আয়রন কারখানাগুলো কোথায় আছে, দেখবে বড়জোড়ার কাছাকাছি আছে। ঠিক আছে, দুর্গাপুরের কাছাকাছি আছে। দুর্গাপুরের কি আছে, স্টিল প্ল্যান্ট আছে, ওখানে কিন্তু লোহাগুলো সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, এটা একটা গেল। আর একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন তিন রকমের হয়। কি কি হয়? ইন্টিগ্রেশন তিন রকম হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, কোশ্চেনটা দেখো লাস্টের কোশ্চেন আছে। একটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। কি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন? এটা কি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন? দু নম্বরে হয় তোমার হচ্ছে হরাইজন্টাল।
আরেকটা হয় সার্কুলার ইন্টিগ্রেশন। এটা কি, এটা হচ্ছে গিয়ে কোনো একটা শিল্পের সাথে অন্য একটি সহকারী শিল্পের যে তোমার সম্পর্ক, সেটাকে এই তিনটের মাধ্যমে আলোচনা করা হয়। আর এটা যে সার্কুলার ইন্টিগ্রেশন, আমি ইন্টিগ্রেশনটা লিখছি না। ভার্টিক্যালটা কি হয়, ভার্টিক্যালটা হচ্ছে কি যখন একই ছাদের নিচে ধরো একই ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, র মেটেরিয়াল নিয়ে আসা হচ্ছে, সেই র মেটেরিয়ালটাকে তোমার হচ্ছে গিয়ে প্রসেস করে যে ফাইনাল প্রোডাক্টটা বেরোচ্ছে, সেই ফাইনাল প্রোডাক্টটা আবার একটা ইন্ডাস্ট্রি আছে ওইখানেই, ঠিক আছে, ওইখানেই ব্যবহার হতে হবে। যেমন ধরো তুলা নিয়ে আসলে, তুলাটা নিয়ে আসলে কোন একটা ইয়েতে কার্পাস ইন্ডাস্ট্রিতে, তুলাটা থেকে সুতো বের করা হবে। সেই সুতোটা কি করা হবে, সেই সুতো কাপড় বানানো হবে। এখন এই যে প্রসেসটা, তুলাটা নিয়ে আসলো, সুতো বানালো, সুতোটা হচ্ছে কি কাপড় তৈরি করলো, এটা একটা কারখানার মধ্যেই হয়, একটা কারখানার মধ্যে হয়। এই জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তার মানে তুলা থেকে ছাড়িয়ে আমি সুতো বানাচ্ছি, সুতোটা থেকে আমি কাপড় বানাচ্ছি, ঠিক আছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। হরাইজন্টালটা কি না, হরাইজন্টাল ইন্টিগ্রেশন হচ্ছে কি, ধরো তুমি এই মোটর গাড়ি শিল্প, ধরো কোনো গাড়ি বানাবে, তো গাড়ি বানাতে গেলে হচ্ছে কি তোমার বিভিন্ন পার্টস লাগে, ঠিক আছে, কারো টায়ার লাগবে, তারপরে হচ্ছে কি তোমার লাইট লাগবে, তারপরে হচ্ছে কি তোমার আরো সামগ্রী কাঁচ টাচ লাগবে। এগুলো কি হয়, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনা হয়। কালেক্ট করে আনার পর কি হয়, এখানে ধরো ইন্ডাস্ট্রিটা আছে যেখানে তোমার গাড়ি বানানো হবে, এই কি করে, এখান থেকে কাঁচ নিয়ে আসলো, এখান থেকে ব্যাটারি নিয়ে আসলো, এখান থেকে হচ্ছে গিয়ে ওই শীট গুলো নিয়ে আসলো, বা কোথা থেকে লাইট নিয়ে আসলো, তারপরে একটা জায়গাতে এনে টোটাল প্রসেসিংটা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে তোমার হরাইজন্টাল হরাইজন্টাল ইন্টিগ্রেশন। হয়েছে 2 নাম্বার। 3 নাম্বার একটা আছে সার্কুলার ইন্টিগ্রেশন। সার্কুলার ইন্টিগ্রেশনটা কি, সার্কুলার হচ্ছে গিয়ে এখানে একটা মালিক থাকবে বা শিল্পপতি থাকবে, একটা শিল্পপতি থাকবে, সেই শিল্পপতির অধীনে অনেকগুলো কারখানা থাকবে, বিভিন্ন রকমের হতে পারে, ধরো সাবানের কারখানা আছে, আবার ধরো তার লৌহ ইস্পাত কারখানা আছে, আবার ধরো তার খাদ্য সামগ্রীর কারখানা আছে, ঠিক আছে, আবার ধরো তার শ্যাম্পুর কারখানা আছে। তার মানে এখানে সার্কুলার কি হয়, এখানে একজন হচ্ছে কি প্রধান অধিপতি থাকেন বা শিল্পপতি থাকেন, ওনার বিভিন্ন কারখানা থাকে। সুতরাং নিয়ন্ত্রণ করছে এই যে শিল্পপতির যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই সিস্টেম বিভিন্ন শিল্প কেন্দ্রগুলোকে কিন্তু তোমার হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে। তাহলে এক্ষেত্রে আমরা সার্কুলার ইন্টিগ্রেশন বলতে পারি। যেমন আমাদের টাটা টাটা স্টিল বলতে পারো, তাহলে টাটা কি করে, টাটা স্টিল নয় টাটা, তাহলে টাটা কি করে, টাটা স্টিল তৈরি করে, করে তো। আবার ধরো বিভিন্ন ধরনের তোমার আমাদের খাবার সামগ্রী এবং লবণ বিক্রি করে, ঠিক আছে, আবার ধরো টাটার বিভিন্ন সাবান আছে, প্রোডাক্ট আছে, শ্যাম্পু আছে, সেগুলো বিক্রি করছে, ঠিক আছে। তাহলে দেখছি যে আমার টাটা হচ্ছে গিয়ে মেন একটা শিল্প ইন্ডাস্ট্রি বা শিল্পপতি, তারা কি করছেন, তারা বিভিন্ন ধরনের হচ্ছে কি তোমার আহ শিল্প স্থাপন করছেন এবং তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট বজায় রাখার চেষ্টা করছেন। তো এগুলো গেল তোমার ইন্টিগ্রেশনের যে প্রকার, সেই প্রকার। এগুলো কালকে কোশ্চেন রিলেটেড ছিল, ঠিক আছে। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে গিয়ে জনবসতি আজকে আমরা পড়বো। তো আমরা যেটা পড়ছিলাম সেটা হিউম্যান জিওগ্রাফি বা পপুলেশন জিওগ্রাফি। তাহলে আজকে আমাদের পড়বো জনবসতি। বাকি যে ডেনসিটি আছে বা পপুলেশন পিরামিড আছে, আজকে আমি আলোচনা করে দেবো, দেখো দিয়ে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা করব তোমার সমুদ্র বিজ্ঞান শুরু করব, ঠিক আছে। জনবসতি বা সেটেলমেন্ট তোমাদের অল্প একটু পার্ট আছে, বেশি পার্ট নেই যদিও এটাতে, ঠিক আছে। তো জনবসতি কাকে বলে, প্রথমে জনবসতি কাকে বলে, সেটেলমেন্ট কাকে বলে। জনবসতি হচ্ছে কি কোন একটা ভৌগোলিক অঞ্চল আছে, এরিয়া আছে, এই অঞ্চলটার মধ্যে মানুষ কি করছে, মানুষ হচ্ছে কি তোমার স্থায়ীভাবে এই অঞ্চলটাতে বসবাস করছে। এবং এবং এখানের যে গৃহের যে প্যাটার্ন আছে, বা এখন ধরো আমি এইভাবে বলতে পারি যে জনবসতি হচ্ছে কি একটা ভৌগোলিক স্থান যেখানে মানুষ স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে বসবাস করছে, এবং তার সাথে সময় অনুসারে ঘরের যে প্যাটার্ন গুলো আছে, বা ট্রান্সপোর্টের যে মাধ্যম, বা তোমার হচ্ছে ঘরের যে আকৃতি, এগুলো কিন্তু ফিক্সড নয়, এগুলো সময়ের সাথে 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 পরিবর্তিত হয়। এখন হয়তো এক ধরনের ঘর আমরা দেখছি, ঘর বাড়ি দেখছি, হয়তো যখন ভবিষ্যতে ফিউচারে আরো অ্যাডভান্স টেকনোলজি আরো অ্যাডভান্স হয়ে যাবে, তখন কি হবে, তখন হচ্ছে কি ঘরের প্যাটার্ন গুলো হয়তো পাল্টে গেল। তাহলে এই যে হাউস হোল্ডিং যে তোমার হচ্ছে কি প্যাটার্নটা, সেটা তোমার হচ্ছে গিয়ে আহ সময় এবং হচ্ছে কি সময় এবং স্পেস বেসিসে সেটা আলাদা হচ্ছে।
সুতরাং এটাকে আমরা বলতে পারি সেটেলমেন্ট। সেটেলমেন্ট মানে হচ্ছে কি মানুষের কোথাও স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে থাকা, এটাকে বলা হচ্ছে সেটেলমেন্ট। এখন আমাদের সিলেবাসে আছে গ্রামীণ জনবসতি। তো আমরা এখানেও যে গ্রামীণ জনবসতি কি সেটা আগে জানতে হবে যে হোয়াট ইজ রুরাল সেটেলমেন্ট। তো তার আগে জানতে হবে সেটেলমেন্টের প্রকার। সেটেলমেন্টের প্রকার তারপরে আমরা ঢুকবো। তাহলে জনবসতির প্রকার হিসেবে আমরা দেখতে পারি প্রথমে জনবসতি কি তোমার প্রথমে একটা ভাগে ভাগ হচ্ছে সময়ের ভিত্তিতে, লিখে রাখবে, এগুলো কোথাও কোথাও নেই কিন্তু সময়ের সময়ের ভিত্তিতে। সময়ের ভিত্তিতে কটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্থায়ী ভাবে, একটা যে স্থায়ী জনবসতি, স্থায়ী জনবসতি, আর একটা হবে 2 নম্বরে হবে অস্থায়ী জনবসতি। স্থায়ী মানে হচ্ছে কি যেখানে মানুষ স্থায়ীভাবে থাকবে, ছেড়ে যাবে না, এটা তো তোমরা বুঝতেই পারছো। আর অস্থায়ী মানে হচ্ছে গিয়ে যেখানে ধরো কোনো কাজের সূত্রে সেখানে গেছে, সেখানে ঘরবাড়ি করেছে, পরবর্তীতে কাজ শেষ হলো সে ঘরবাড়ি বিক্রি করে আবার চলে আসলো, এটা হচ্ছে গিয়ে অস্থায়ী জনবসতি হয়েছে। তাহলে এটা সময়ের ভিত্তিতে গেল দুটো ভাগ। 2 নম্বর হচ্ছে কি আমরা বলতে পারি 2 নম্বর ভিত্তিতে অর্থনীতির ভিত্তিতে। অর্থনীতির ভিত্তিতে অর্থনীতির ভিত্তিতে কি কটা ভাগে ভাগ করতে পারি, অর্থনীতির ভিত্তিতে আমরা ভাগ করতে পারি, এখানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে গ্রামীণ, এই যে গ্রামীণ, আর একটা হচ্ছে শহুরে বা আরবান, বা শহুরে বা আরবান, শহুরে বা আরবান। এখন তোমাদের সিলেবাসে আছে এটা গ্রামীণ জনবসতি, ঠিক আছে। তাহলে অর্থনীতির ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করলাম, মানে অর্থনীতি মানে হচ্ছে কি সেখানে মেন প্রফেশন কি, গ্রামীণ এরিয়ার প্রফেশন কি এবং শহরে এরিয়ার প্রফেশন কি, সেই প্রফেশনের ভিত্তিতে বা ইকোনমির ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা গ্রামীণ একটা হচ্ছে শহরে। এখন আমরা আসবো গ্রামীণ, এগুলো নিয়ে আমাদের আর কাজ নেই, আমাদের সিলেবাসে আছে গ্রামীণ, সুতরাং আমাকে গ্রামীণ জনবসতি সম্বন্ধে জানতে হবে। এখন গ্রামীণ জনবসতি বা রুরাল সেটেলমেন্ট কাকে বলে, প্রথম প্রশ্ন হচ্ছে কি গ্রামীণ বা রুরাল সেটেলমেন্ট জিনিসটা কি। তাহলে আমরা বলতে পারি যে গ্রামীণ গ্রামীণ জনবসতি কাকে বলে, তাই তো। এখন এই যে ডেফিনেশনটা গ্রামীণ জনবসতির যে ডেফিনেশনটা আছে সেটা হচ্ছে কি তোমার অঞ্চল বেসিসে কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। অঞ্চল বেসিসে মানে দেশ বেসিসে আলাদা আলাদা হবে। ধরো আমি আমেরিকার কথা বলছি, আমেরিকার যে গ্রামগুলো আছে, আমেরিকার যে গ্রামগুলো আছে সেগুলো খুবই উন্নত কিন্তু, ঠিক আছে, বিশাল। তার হচ্ছে গিয়ে যিনি মালিক থাকবেন ধরো কোন একটা অঞ্চলে, ওখানে গ্রামগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা, একটা বিশাল অঞ্চল জুড়ে একটি ঘর আছে বা দুটি ঘর আছে, সেই দুটি ঘর নিয়ে একটি ছোট ভিলেজ হয়েছে। এবং সেখানে ফ্যাসিলিটিস গুলো দেখো কি কি আছে, সেখানে রাস্তাঘাট খুবই উন্নত আছে, সেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে, সেখানে গরম জল বা হচ্ছে গিয়ে গরম এয়ারের সাপ্লাই কিন্তু আছে। তাহলে কিন্তু আমাদের যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে দেখতে চাও, তাহলে যদি দেখো আমাদের গ্রামীণ সেটেলমেন্ট গুলো কিরকম হয়, আমাদের গ্রামীণ সেটেলমেন্ট গুলো দেখবে হয় কোনো কোনো গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছায়নি, রাস্তাঘাটের অবস্থা কিন্তু ভালো নয়, ঠিক আছে। আবার আমেরিকায় দেখবে ওখানে যে কৃষকরা থাকবে তাদের হচ্ছে কি বা গ্রামীণ বা গ্রামে যারা থাকেন তাদের ওদের প্রত্যেকের গাড়ি আছে, কিন্তু মানে 4 চাকা 4 হুইলারের কথা বলছি। আর আমাদের ইন্ডিয়াতে দেখো, ইন্ডিয়াতে কি আছে, ইন্ডিয়াতে আছে তো বা হয়তো বাইক থাকবে। এবারে নর্থ, যদি তুমি উত্তরের দিকে যাও, পাঞ্জাব টাঞ্জাবের ব্যাপারগুলো একটু আলাদা রকম, ঠিক আছে, ওখানে তোমার জমির পরিমাণটা একটু তুলনামূলক বেশি আছে, সেটা আলাদা ব্যাপার। এখন মোরললেস আমাকে জানতে হবে গ্রামীণ জনবসতির ডেফিনেশনটা কি। তাহলে গ্রামীণ জনবসতির ডেফিনেশন আমি কি বলছি যে প্রত্যেকটা অঞ্চল বিশেষে কিন্তু আলাদা আলাদা হতে পারে, সেটা আমেরিকার ক্ষেত্রে এক হতে পারে, সেটা ইউরোপের ক্ষেত্রে এক হতে পারে, আর সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে এক হতে পারে। সুতরাং আমি দেখবো ইন্ডিয়ার ক্ষেত্রে গ্রামীণ জনবসতি, আমি দেখবো ইন্ডিয়ার ক্ষেত্রে কি রকম হচ্ছে। তাহলে আমি বলতে পারি প্রথমেই, আমি কি এটা বলতে পারি যে এখানে পরিবহন ব্যবস্থা উন্নত নয়, পরিবহন ব্যবস্থা অনুন্নত, 1 নম্বর বলতে পারি, এটা বলতে পারি। 2 নম্বর আমি বলতে পারি যদি দেখো যে 2 নম্বর আমরা বলতে পারি যে এখানে গ্রামীণ এরিয়ায় জনঘনত্ব কিন্তু কম। তাহলে আমরা বলতে পারি যে গ্রামীণ এরিয়াতে, সরি এটা গ্রামীণ লেখা চলবে না, যেখানে জনঘনত্ব কম, এবং অবশ্যই পরের পয়েন্টটা হবে যে এখানকার বেশিরভাগ লোক বিভিন্ন প্রাইমারি অ্যাক্টিভিটি কোনগুলো, প্রাইমারি অ্যাক্টিভিটি ওই যে তোমার প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি যেগুলো তোমরা অর্থনীতিতে পড়েছিলে,
যেমন আছে কি মাইনিং আছে, কৃষিকাজ আছে, খাদ্য সংগ্রহ আছে, খনন কার্য আছে, মাইনিং যেটা বললাম। তাহলে আমরা বলবো এখানের সমাজটা হচ্ছে কি প্রধান কৃষি ভিত্তিক এবং এবং কি করবে, এবং প্রাথমিক কার্যাবলী অবলিক দিয়ে লিখবে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী কার্যাবলীর প্রাধান্য থাকবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার আমরা বলতে পারি যে পার ক্যাপিটা ইনকাম কম হবে, এটা একটা গেল। 5 নাম্বার আমরা বলতে পারি যে ভূমি ব্যবহার হলো প্রাচীন রকমের, বলতেই পারি প্রাচীন রকমের। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ বলো। বলছি এখানে এই পার ক্যাপিটা ইনকাম মানে পার ক্যাপিটা মানে এটা কি? পার ক্যাপিটা মানে হচ্ছে কি তোমার প্রত্যেকের যদি আমি ইনকামটা দেখি, ধরো তোমার ইনকাম আচ্ছা এখানে যারা চাষবাস করে নাকি গ্রামীণ এরিয়া তাদের যদি ইনকাম দেখি, তাদের ইনকামের সাথে যদি শহরের ইনকাম ম্যাচ করি, তাহলে তাদের পার ক্যাপিটা ইনকাম আচ্ছা, কম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আরো কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে হয়তো সেখানে ইলেকট্রিসিটি যায়নি। ঠিক আছে, সুতরাং এই সমস্ত কন্ডিশন গুলো যেখানে অ্যাভেলেবেল আছে, সেই অঞ্চলগুলোকে বা সেই জনপদগুলোকে আমরা বলতে পারি যে রুরাল সেটেলমেন্ট। তাহলে আমরা গ্রামীণ জনবসতির কে ডেফিনেশন বা সংজ্ঞা আমরা সংজ্ঞায়িত করলাম কিভাবে, কিছু বৈশিষ্ট্যের উপরে আমরা সংজ্ঞায়িত করলাম আর কি। আরেকটা জিনিস মনে রাখবে যে গ্রামীণ জনবসতির সংখ্যা বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হবে আর কি। ভারতের ক্ষেত্রে এক হবে, আমেরিকার ক্ষেত্রে এক হবে, ব্রিটেনের ক্ষেত্রে এক হবে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এক হবে। এটা চেঞ্জেবল, এটা হচ্ছে গিয়ে আহ অঞ্চল ভেদে কিন্তু আলাদা আলাদা হবে। হয়েছে, এটা গেল তোমার গ্রামীণ জনবসতি। এখন গ্রামীণ জনবসতির যে কিরকম টাইপস আছে, সেই টাইপস গুলোকে নির্ণয় করার জন্য একটা মেথড ব্যবহার করা হয় স্ট্যাটিস্টিকে। সেই মেথডটা হচ্ছে নিয়ারেস্ট নেইবার 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 অ্যানালাইসিস। জিএইচ নেই, NEIGH নেইবার। নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস স্পেলিংটা একটু দেখে নিই আমি। IGHNEIGHBOUR, ঠিক আছে, BOUR। তাহলে নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিস, বা এটাকে বলা হয় নিয়ারেস্ট নেইবারহুড অ্যানালাইসিস বাই বাই জিকে জিপ, মনে রাখবে এটা তিনি দিয়েছিলেন, জিকে জিপ। ঠিক আছে, এখানে আরএন ভ্যালু আমি পরে আসছি কি, আরএন ভ্যালু সমান দেখবে, আরএন ভ্যালু সমান হচ্ছে কি তোমার 2D √n/a, এটা সূত্র। ঠিক আছে, এখন এ মানে হচ্ছে গিয়ে এরিয়া বা আয়তন, লিখো সংক্ষেপে। এন মানে হচ্ছে গিয়ে গ্রামের সংখ্যা, ডি মানে হচ্ছে গিয়ে দুটো গ্রামের গড় দূরত্ব। দুটো গ্রামের গড় দূরত্ব। ঠিক আছে, এই যে 2D √n/a, এখানে এটাকে বলা হয় কমেন্ট এরিয়া বলা হয়।
A4 হচ্ছে কি কমেন্ট এরিয়া, N4 হচ্ছে কি গ্রামের সংখ্যা, নাম্বার অফ ভিলেজেস, আর এটা হচ্ছে গিয়ে দুটো গ্রামের গড় দূরত্ব। এখন এই যে আরএন ভ্যালু, আরএন মানে হচ্ছে গিয়ে নিয়ারেস্ট নেইবার অ্যানালিসিস, ঠিক আছে, আরএন মানে। এখন এই আরএন এর এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা একটা ম্যাক্সিমাম মান পাই আর একটা হচ্ছে মিনিমাম মান পাই, ঠিক আছে, একটা ম্যাক্সিমাম মান একটা মিনিমাম মান। এখানে ম্যাক্সিমাম যদি আমরা দেখতে চাই, ম্যাক্সিমাম যে মানটা সেটা হবে গিয়ে 2.15, আর একটা হচ্ছে গিয়ে 0.00, 0.00, এই দুটো আমরা মান পাচ্ছি, এই দুটো মান পাচ্ছি, ঠিক আছে। এই দুটো মানের উপর ভিত্তি করে, দুটো মানের উপর ভিত্তি করে আমার যে গ্রামীণ জনবসতি বা রুরাল যে সেটেলমেন্ট আছে, সেই সেটেলমেন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, তিনটে ভাগে ভাগ করছি। কি তিনটে ভাগ? একটা হচ্ছে কি তোমার, একটা হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট সেটেলমেন্ট, 2 নাম্বার হচ্ছে গিয়ে সেমি কম্প্যাক্ট, 3 নাম্বার হচ্ছে কি তোমার ডিসপার্স, ডিসপার্স সেটেলমেন্ট। কম্প্যাক্ট এটাকে নিউক্লিয়েটেড বলা হয়, নিউক্লিয়েটেড বা গুচ্ছ বলা হয়। সেমি কম্প্যাক্ট হচ্ছে গিয়ে গুচ্ছের থেকে একটু আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর ডিসপার্সড হচ্ছে গিয়ে তোমার একবার হচ্ছে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তাহলে কোন ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে নির্ণয় করা হচ্ছে? এগুলো টাইপস। আরএন ভ্যালুতে যে মানটা পেলাম, সেই আরএন ভ্যালুর মানটা কে নিয়ে আমি গ্রামীণ জনবসতিকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কম্প্যাক্ট, সেমি কম্প্যাক্ট, আর হচ্ছে ডিসপার্স, ঠিক আছে। এখন আরএন ভ্যালু গুলো কিরকম হতে পারে দেখো, এটা পরে আসছি এই আলোচনাতে, ঠিক আছে, এই আলোচনাটা আমরা পরে আসছি। এখন আরএন ভ্যালুর উপর ডিপেন্ড করে গ্রামীণ জনবসতির কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলো দেখো, এগুলো পরীক্ষাতে পড়ে কিরকম থাকে। তাহলে আরএন ভ্যালু আমি কি বললাম, কি থাকবে? আরএন ভ্যালু 0 থেকে 2.15, তার মানে যদি আরএন ভ্যালু আমি লিখি 0, 0 কি হবে? 0 যদি হয়, আরএন ভ্যালু যদি 0 হয়, এটা আরএন, আরএন ভ্যালু যদি 0 হয় সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে কম্প্যাক্ট সেটেলমেন্ট আছে। 0 মানে ডিসটেন্স নেই, দুটো গ্রামের মধ্যে ডিসটেন্স নেই, তাহলে আমরা বলতে পারি এটা কম্প্যাক্ট বা গোষ্ঠীবদ্ধ বা নিউক্লিয়েটেড, ঠিক আছে, কম্প্যাক্ট আমরা বলতে পারি। যদি 2.15 হয়, যদি 2.15 হয় আরএন ভ্যালু, তখন আমরা সেই গ্রামটাকে কি বলতে পারি, বা সেই গ্রামগুলোকে কি বলতে পারি? না, এটাকে বলতে পারি আমরা হচ্ছে গিয়ে বিক্ষিপ্ত গ্রাম, বাংলাতে বিক্ষিপ্ত, ইংরেজিতে বলে ডিসপার্স। কি ডিসপার্স? এই ভ্যালুগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে। এখন এখানে আরো কিছু ভ্যালু আছে, যেমন যদি বলি 1, যদি বলি 1, একটা কি হবে? না, একটা হবে গিয়ে সমান 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 দূরত্ব থাকবে, ভিলেজ গুলো সমান দূরত্ব থাকবে, তাহলে আমরা বলতে পারি র্যান্ডম, এটাকে র্যান্ডম আমরা বলতে পারি 1। এইবারে হচ্ছে কি, যদি ধরো লেস দেন 1 হয়, লেস দেন 1 হয়, তাহলে কি হবে? যদি একের কম হয় সেক্ষেত্রে কি হবে? একের যদি কম হয়, দেখো 0 আছে, 0 আছে তো, 0 মানে কম্প্যাক্টের দিকে যাওয়া, যাওয়া আর কি, তাহলে ক্লাস্টারিং এর দিকে যাচ্ছে, আমরা বলতে পারি ক্লাস্টারিং। ক্লাস্টারিং লিখো না, এটা হচ্ছে লিখো যে হচ্ছে কি কম্প্যাক্টের দিকে যাওয়া, কম্প্যাক্টের দিকে যাওয়া, কম্প্যাক্টের দিকে যাওয়া। লেস দেন 1। এখন যদি গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1 হয়, তখন কি হবে? গ্রেটার দেন যদি 1 হয়, দেখো গ্রেটার দেন যদি 1 এর বেশি হয়, এই যে 2.15, তার মানে হচ্ছে কি এটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে, গ্রামটা আস্তে আস্তে ছড়িয়ে যাবে, যার মধ্যে দুটো গ্রামের মধ্যে যে ডিসটেন্স সেটা কিন্তু আস্তে 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 বাড়তে থাকবে। সুতরাং যদি একের যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লিখবে 10 টু ডিসপার্স, 10 টু ডিসপার্স। এটাকে 10 টু কম্প্যাক্টও লিখতে পারো, ইংরেজিতে লিখো। তাহলে এই ভ্যালু গুলো কখনো কখনো তোমাদের তুলে দেয়, যে যদি 1 সমান কি, 1 মানে র্যান্ডম, র্যান্ডম মানে কি, এরকম যদি ছবিতে তুমি করো, ছবিতে যদি করো কিরকম হবে? ছবিতে যদি করো র্যান্ডমে কি হবে? এরকম 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 সব ভিলেজ গুলো সেম ডিস্টেন্সে থাকবে, সেম ডিস্টেন্সে থাকবে, সেটাকে বলা হচ্ছে কি র্যান্ডম, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে বা ম্যাচ লিস্ট দেয়। এটা একটা গেল। এখন আমরা আসবো যে আমরা গ্রামীণ জনবসতির যে হ্যালো
হ্যাঁ বলো। বলছি স্যার, তাহলে এই নিয়ারেস্ট নেবার ইন্ডেক্স যে জিপ দিয়েছিলেন, তো এটার মাধ্যমে শুধুমাত্র গ্রামের যে মানে এই যে মানটা বেরোবে, সেই মানটার উপর ভিত্তি করে গ্রামটা কি ধরনের হবে সেইটাই কি মানে এর মূল তত্ত্বের ভিত্তি এটাই, মানে এটা ঠিক মূল ঠিক ঠিক। বক্তব্য কি এটাই? অবশ্যই অবশ্যই। স্যার দেখাচ্ছে তো স্যার। ঠিক আছে। হ্যাঁ, স্যার গ্রামের এটা কোনটা বোঝাচ্ছে, আয়তন না? এটা হচ্ছে গিয়ে দুটো গ্রামের যে হচ্ছে গিয়ে সেটা একসাথে লেগে আছে, না ছড়িয়ে ছিটিয়ে আছে, না সেটা ইভেন ইভেন ভাবে তোমার হচ্ছে কি বিস্তৃত আছে, সেই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে। এই যে আমি লিখেছি না কম্প্যাক্ট, সেমি কম্প্যাক্ট এবং ডিসপার্স, এই জিনিসগুলোকে বোঝানো হচ্ছে এই ইন্ডিকেটরটার মাধ্যমে। ঠিক আছে। মানে গ্রামের নেচার নাকি প্রকৃতি? না না না, প্রকৃতি নয়, দুটো গ্রামের যে কন্ডিশন, গ্রামগুলো একসাথে আছে বা সেটেলমেন্ট গুলো একসাথে আছে, না সেটেলমেন্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? সেটেলমেন্ট গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে না সেটেলমেন্ট গুলো একসাথে লেগে আছে, সেগুলো বোঝানো হয় নিয়ারেস্ট নেইবারহুড বা নিয়ারেস্ট নেইবার অ্যানালাইসিসে। ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে টাইপ, আমরা তিনটে টাইপ, মেইন টাইপ তিনটে পেলাম। কি কি পেলাম? একটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি কম্প্যাক্ট। প্রথমে একটা একটা আলোচনা করছি। কম্প্যাক্ট, কম্প্যাক্ট বা বাংলাতে বলা হয় গুচ্ছ, গুচ্ছ জনবসতি। এখন এই জনবসতি নাম শুনেই বুঝতে পারছি তো, গুচ্ছ, যেখানে সব সেটেলমেন্ট গুলো একসাথে থাকবে, একসাথে অবস্থান করবে, সেগুলোকে বলা হয় গুচ্ছ জনবসতি। যেখানে সেটেলমেন্ট গুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, সেটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট। এখন কিছু কিছু এর বৈশিষ্ট্য আছে কম্প্যাক্টের। কি বৈশিষ্ট্য? না এগুলো কোথায় দেখা যাবে? এগুলো সবসময় দেখবে সব থেকে বেশি দেখা যায় যেগুলো এলুভিয়াল প্লেন আছে, আমাদের যে ইন্দো গ্যাংগেটিক যে প্লেন আছে, সেই প্লেনে কিন্তু তুমি কম্প্যাক্ট সেটেলমেন্ট দেখতে হবে। তাহলে প্রথম গুচ্ছ জনবসতি আমরা কোথায় দেখতে পাবো? না হচ্ছে গিয়ে পলিগঠিত সমভূমি অঞ্চলে। পলিগঠিত, এগুলো লিখে রাখবে, পলিগঠিত সমভূমি অঞ্চলে একটা গেল। 2 নম্বর কি হবে? 2 নম্বর হবে গিয়ে এই যে তোমার যে কম্প্যাক্ট যে জনবসতিটা, সেটা কি রকম হবে, আকৃতি কি রকম হবে? না বেশিরভাগ ক্ষেত্রে এটার আকৃতি হয় আয়তাকার, আয়তা। এবং এর সাথে কি আমরা বলতে পারি? এর সাথে আমরা বলতে পারি যে এই কম্প্যাক্ট যে জনবসতিটা, সেটা কোনো নির্দিষ্ট কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই। মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেটা আয়তাকার, আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে সেটা বৃত্তাকারও হয়, আবার স্টার শেপেরও হয়। তাহলে এটার নির্দিষ্ট কোনো আকার নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আয়তাকার, নির্দিষ্ট কোনো আকার নেই। তিন নম্বর বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি যে যে কম্প্যাক্ট যে সেটেলমেন্টটা, সেখানে কি থাকবে? সেখানে একই সাথে কি থাকবে? তোমার হচ্ছে গিয়ে স্কুল থাকবে, তারপর হচ্ছে কি ধরো স্কুল কলেজ থাকবে, হসপিটাল থাকবে, মাঠ থাকবে, তারপরে হচ্ছে কি গির্জা থাকবে, মসজিদ থাকবে, মানে সবকিছু যেগুলো দেখতে পাচ্ছ আর কি। মন্দির থাকবে, আরো যে সমস্ত জিনিসগুলো থাকবে ধরো, সেগুলো সমস্ত কিছুই এই যে কম্প্যাক্ট যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্টের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে। এরপরে চলে আসবো, আর এটা আমাদের সব থেকে বেশি দেখা যায় হচ্ছে কি আমাদের যে নর্থ ইন্ডিয়ান যে প্লেন, সেই প্লেন এরিয়া বরাবর কিন্তু কম্প্যাক্ট যে সেটেলমেন্ট, সেই কম্প্যাক্ট সেটেলমেন্ট আমরা কিন্তু দেখতে পাই। 2 নম্বর আমরা চলে আসবো সেমি কম্প্যাক্ট। কি আছে 2 নম্বরে? সেমি কম্প্যাক্ট, সেমি কম্প্যাক্ট। সেমি কম্প্যাক্টটা কি? সেমি কম্প্যাক্টটা হচ্ছে কি, যদি ধরো আমি একটা ছবি আঁকছি, এটা ধরো রিভার গেছে, এই রিভার প্লেন আছে, এখানে ধরো জনবসতি আছে এইভাবে 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 এইভাবে
এইভাবে সেটেলমেন্ট আছে, ঠিক আছে, এইভাবে সেটেলমেন্ট আছে। এটা হচ্ছে কি কম্প্যাক্ট, এইভাবে কম্প্যাক্ট। সেমি কম্প্যাক্টটা হচ্ছে, এটাকে বলা হয় সেমি কম্প্যাক্ট কখন হবে, যখন হচ্ছে কি তোমার এই ধরো সেই সেটেলমেন্টটার যখন বিকাশ শুরু হয়েছে বা ডেভেলপমেন্ট হয়েছে। ধরো একটা রিভার ভ্যালি আছে, সরি ভ্যালি নয়, রিভার আছে, আর পলিগঠিত সমভূমি এখানে রয়েছে। এখানে ধরো প্রাইমারি স্টেজে কি হবে, একটা, দুটো, তিনটে, এইভাবে জনবসতি গুলো কিন্তু ফর্ম হবে। তার মানে আমরা বলতে পারি, তার মানে এটা বলতে পারি কি, যে এই যে উর্বর সমভূমি অঞ্চলে যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে যে জনবসতিটা সৃষ্টি হয়েছে, সেটা পরবর্তীতে কম্প্যাক্ট যাবে বা কম্প্যাক্ট হবে। তার মানে আমরা বলতে পারি যে সেমি কম্প্যাক্টটা আর কিছুই না, এটা হচ্ছে কি তোমার কম্প্যাক্টেরই একটা পর্যায়। কিসের, যে কম্প্যাক্টের দিকে যাওয়ার একটা পর্যায়। পরবর্তীতে কি হবে, যত সময় যাবে কি হবে, এই যে মাঝখানের যে গ্যাপ গুলো থাকবে, এই গ্যাপ গুলো আস্তে আস্তে কি কমে কমে আসবে, এই গ্যাপ গুলো কমে কমে আসবে। ঠিক আছে, এই গ্যাপ গুলো কমে কমে এসে এক সময় এরকম আকৃতি ফর্ম করবে। তার মানে সেমি কম্প্যাক্ট যে জনবসতিটা থাকবে, সেই জনবসতিটা আস্তে আস্তে কি হবে, সেই জনবসতিটা আস্তে 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 পরবর্তী ক্ষেত্রে কম্প্যাক্টে পরিণত হবে। আসলে আমরা বলতে পারি যে সেমি কম্প্যাক্টটা হচ্ছে কি তোমার কম্প্যাক্টেরই একটা ভাগ। ঠিক আছে, যেখানে এখন ডেভেলপমেন্ট বা বিকাশ শুরু হয়েছে। তাহলে আমরা দেখছি সেমি কম্প্যাক্টের কি এরকম বৈশিষ্ট্য থাকবে। কিন্তু কম্প্যাক্টের ক্ষেত্রে যে সমস্ত গুলো ছিল, যেমন পুকুর একসাথে ছিল, মন্দির, মসজিদ, হসপিটাল, তারপরে তোমার হচ্ছে গিয়ে খেলার মাঠ, এগুলো কিন্তু এখানে দেখতে পাবে না। হয়তো একটা পাবে, মন্দির পেতে পারো কিংবা মসজিদ পেতে পারো, চার্চ পেতে পারো, সবগুলো কিন্তু একসাথে কিন্তু পাবে না। এটা হচ্ছে কি তোমার সেমি কম্প্যাক্ট। তার মানে পরবর্তীতে সেমি কম্প্যাক্টটাই হচ্ছে গিয়ে কম্প্যাক্টে পরিবর্তিত হবে। এটা গেল হচ্ছে গিয়ে সেমি কম্প্যাক্ট। 3 নম্বর আছে, 3 নম্বর আছে কি তোমার, যেটা হচ্ছে ডিসপার্স। ডিসপার্স কি, এটাকে বলতে পারো বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত বাংলাতে বলা হয় বিক্ষিপ্ত। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ধরো রাজস্থানের যে মরু অঞ্চলগুলো আছে, সেখানে দেখবে কিছু কিছু জায়গাতে রিসোর্স অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, জলের প্রাচুর্য রয়েছে, এলুভিয়াল প্লেনও রয়েছে। কিন্তু সেখানে কি হচ্ছে, ধরো আমি যদি এটা পুরোটাই রাজস্থান প্লেন বা রাজস্থান মরুভূমির কথা ধরি বা ওয়েস্টার্ন পার্টটা রাজস্থানে, তাহলে ধরো এটা ডেজার্ট, এই দিকের কথা আমি বাদে দিলাম, এটা পুরোপুরি ডেজার্ট, এখানে কেউ হয়তো থাকে না। এখন ব্যাপার হচ্ছে যে ধরো এখানে কিছু মাইন বা মাইনিং অ্যাক্টিভিটি আছে, এখানে হয়তো তোমার হচ্ছে গিয়ে আরো যেগুলো তোমার সেটেলমেন্ট গড়ে ওঠার জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো চাই, সেগুলো কিন্তু সবই রয়েছে। ঠিক আছে, সুতরাং এখানে দেখা যাচ্ছে যেহেতু রাজস্থান মরুভূমি, হট টেম্পার, সেই জন্য কি হচ্ছে, সেই জন্য এখানে বেশি লোক থাকতে চাইছে না। তারা কি করবে, তারা জয়পুর দিকে আস্তে আস্তে কিন্তু মুভ করে যাচ্ছে। তাহলে কি হবে, এখানে রিসোর্স, জল, সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও কিন্তু এখান থেকে মানুষ মুভ করে চলে যাচ্ছে। চলে যাওয়ার ফলে কি হবে, এইখানে যে সেটেলমেন্ট গুলো, সেগুলো কি হবে, সেগুলো তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার মানে খুব কম লোক সেখানে কিন্তু বসবাস করবে। তার মানে ধরো এখানে যদি একটা ভিলেজ হয়, এখানে 4-5টা ঘর নিয়ে একটা ভিলেজ হয়েছে, এখানে 4-5টা ঘর নিয়ে একটা ভিলেজ হয়েছে, এখানে একটা থাকলো। আবার ধরো এখানে একটা 4-5টা ঘর নিয়ে এখানে একটা ভিলেজ হয়েছে, বা বেশি থাকবে আর কি। ঠিক আছে, এইরকম সেটেলমেন্ট গুলোকে বলা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা বা বিক্ষিপ্ত হবে। এরকম 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 যেখানে মানুষ আর থাকতে চায় না, এভেলেবেল আছে, যারা একবারে হচ্ছে গিয়ে ওখানে ডোমিসিয়াল, তারাই কিন্তু ওখানে থাকবে। এইভাবে যে সেটেলমেন্ট গুলো গড়ে উঠবে, সেগুলোকে বলা হচ্ছে ডিসপার্স বা বিক্ষিপ্ত তোমার সেটেলমেন্ট। এগুলো তোমার বেশিরভাগ ক্ষেত্রে মরুভূমি অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে কিন্তু এই ধরনের বিক্ষিপ্ত যে জনবসতি, সেটা কিন্তু দেখা যায়। মনে রাখবে, সব থেকে বেশি দেখা যায় কিন্তু মরুভূমি অঞ্চল। ঠিক আছে, এটাকে বলা হয় ডিসপার্স বা বিক্ষিপ্ত জনবসতি। এই যে তিনটে আমরা পড়লাম, কি কি পড়লাম, একটা হচ্ছে কম্প্যাক্ট পড়লাম, সেমি কম্প্যাক্ট পড়লাম, এন্ড ডিসপার্স পড়লাম। এগুলো হচ্ছে কি তোমার গ্রামীণ জনবসতির যে টাইপস গুলো, সেগুলোকে বলা হচ্ছে তোমার টাইপস। এবার আমরা সব প্যাটার্ন, মানে এই যে সেটেলমেন্ট গুলো, এই সেটেলমেন্ট গুলো একসাথে একসাথে তোমার হচ্ছে গিয়ে একসাথে অ্যাটাচ হয়ে যে শেপ গুলো ফর্ম করে, সেগুলোকে প্যাটার্ন বলা হয়। বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু হতে পারে। তাহলে আমরা যদি প্যাটার্ন দেখি, কি হবে, প্যাটার্ন বিভিন্ন রকমের হয়। প্যাটার্ন বিভিন্ন রকমের হয়। প্রথমেই আমরা 1 নম্বর বলতে পারি যে হচ্ছে কি তোমার
রৈখিক, দেখো আমি লিখে দিচ্ছি আগে, রৈখিক, তারপরে আয়তাকার, তারপরে হচ্ছে গিয়ে নক্ষত্রাকার, তারপরে হচ্ছে গিয়ে তোমার ত্রিভুজ আকার, এগুলো অনেক আছে, ঠিক আছে, ত্রিভুজ আকার, তারপরে হবে বৃত্তাকার, বৃত্তাকার কি হবে, বৃত্তাকার বা গোলাকার বলতে পারো, বা গোলাকার, তারপরে আমরা বলতে পারি নেবুলা, তারপরে আমরা বলতে পারি এখানে দাবার ছক আকৃতি, তারপরে আমরা বলতে পারি আরো আছে, পিরামিড আকার থাকতে পারে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি মেন। এখন আমি একবারে আলোচনা করে দিচ্ছি, দেখো রৈখিকটা কি, রৈখিক মানে হচ্ছে কি সমান্তরাল। এখন সমান্তরাল জনবসতি বা রৈখিক কোথায় গড়ে উঠবে, ধরো এরকম রেল লাইন আছে, এরকম রেল লাইন আছে, এই রেল লাইনের সাইডেও কিন্তু গড়ে উঠতে পারে। আর ধরো মেন যে রাস্তা আছে, মেন রাস্তা আছে, প্রধান রাস্তা, প্রধান রাস্তার দুই সাইডেও কিন্তু এই ধরনের যে জনবসতি গড়ে ওঠে, সেগুলোকে আমরা বলতে পারি, সেগুলোকে আমরা বলতে পারি রৈখিক রাস্তা, বা হচ্ছে কি তোমার রেল লাইনের দুই সাইডে যে জনবসতি গুলো গড়ে উঠবে, সেগুলোকে আমরা বলতে পারি রৈখিক, ঠিক আছে। 2 নম্বর আছে দেখো আয়তকার। আয়তকার কোথায় দেখা যাবে, এগুলো এই কারণেই বলছি কারণ এগুলো ডেফিনেশন গুলো পরীক্ষাতে দিয়ে দেয়। যদি একটু কোশ্চেন জটিল হয়, কনসেপচুয়াল হয়, সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে ডেফিনেশন গুলো বলে দিয়ে বলে যে এটা কোথায় ফর্ম হবে, ঠিক আছে, বা এটা কোথায় ফর্ম হতে পারে, বৃত্তাকার কোথায় ফর্ম হতে পারে, নক্ষত্রাকার কোথায় ফর্ম হতে পারে, ঠিক আছে। এখন এটা হচ্ছে রৈখিক। বিতে দেখো আয়তকার, না আয়তকার কোথায় ফর্ম হতে পারে, আয়তকার আমি কি বললাম প্রথমে যখন কম্প্যাক্টে পড়ছিলাম, যদি প্লেন এরিয়া হয়, প্লেন এরিয়া নদী প্রবাহিত হয়েছে, তার দুই পাশে যে ফার্টাইল ল্যান্ড আছে, সেই উর্বর জমিকে কেন্দ্র করে যখন দুই সাইডে আয়তকারের মতো হচ্ছে কি আয়তক্ষেত্রের মতো যখন জনবিন্যাস বা সেটেলমেন্টের বিন্যাস গড়ে ওঠে, তখন সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, এটাকে আমরা বলছি আয়তকার গ্রামীণ জনবসতি। পরেরটা আছে দেখো নক্ষত্রাকার, মানে নক্ষত্রের মতো, স্টার শেপ। স্টার শেপ কখন হবে, স্টার শেপ কখন হবে, ধরো বিভিন্ন দিক থেকে রাস্তা এসে মিশছে কোন একটা জায়গাতে, এদিক থেকে রাস্তা আসলো, এদিক থেকে রাস্তা আসলো, এদিক থেকে রাস্তা আসলো, এদিক থেকে রাস্তা আসলো, এদিক থেকে আসলো, এদিক থেকে আসলো। সুতরাং এই যে রাস্তা এসে যদি একটা প্রধান অঞ্চলে মিশে, তাহলে এদের সাইডে সাইডে যে জনবসতি গুলো গড়ে উঠবে, সেগুলো শেপ কিরকম হবে, সেগুলো শেপ হবে গিয়ে নক্ষত্রের আকৃতি, নক্ষত্রের মতো হবে, নক্ষত্র যেরকম থাকে সেরকম হবে। তাহলে নক্ষত্রাকার কখন হবে, মনে রাখবে যখন কোনো একটি জায়গাতে বিভিন্ন দিক থেকে রাস্তা এসে মেশে, তখন ওই বিভিন্ন রাস্তার সাইডে সাইডে যে জনবসতি গুলো গড়ে টোটাল একটা যে সেটেলমেন্ট প্যাটার্ন সৃষ্টি করে, সেটাকে বলা হচ্ছে নক্ষত্রাকার জনবসতি। এখন 4 নম্বর আছে দেখো ত্রিভুজ আকার। ত্রিভুজ আকারটা কোথায় গড়ে উঠবে, না ত্রিভুজ আকার হচ্ছে গিয়ে দুটো নদীর সংমিশ্রণ। ধরো এদিক থেকে একটা নদী এসছে, এদিক থেকে একটা নদী এসছে, এদিক থেকে নদী গেছে, এদিক থেকে নদী এসে এখানে মিশেছে আর কি, ঠিক আছে, এখানে মিশেছে। এখন এই মাঝ বরাবর দেখো, এই মাঝ বরাবর, এই যে মাঝ বরাবর যে জায়গাটা, এখানে যদি সেটেলমেন্ট ফর্ম হয়, এখানে যদি সেটেলমেন্ট ফর্ম হয়, তাহলে কি হচ্ছে, তাহলে এটা দেখো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মতো হচ্ছে না, এটা ত্রিভুজের মতো হচ্ছে না, একটা ত্রিভুজের মতো হচ্ছে, এদিকে নদী গেছে, এদিক থেকে নদী এসছে, এখানে মিশেছে। তাহলে আমরা বলতেই পারি যখন দুটো নদীর যে দোয়াব অঞ্চল, এটাকে কি অঞ্চল বলা হয়, দোয়াব অঞ্চল, সেই দোয়াব অঞ্চল বরাবর কি হতে পারে, সেই দোয়াব অঞ্চল বরাবর ত্রিভুজ আকার জনবসতি গড়ে উঠেছে। এগুলো আমরা দেখতে হবে, তোমার হিমালয়ে দেখতে হবে, ঠিক আছে, হিমালয়ান যদি যে নদীগুলো আছে, সেই নদীগুলো যখন মিলিত হয়, তখন যে সেটেলমেন্ট গুলো ফর্ম হয়, সেটাকে বলা হচ্ছে কি তোমার ত্রিভুজ আকার, ঠিক আছে। পরেরটা আমরা যাব, সেটা হচ্ছে বৃত্তাকার বা গোলাকার। এটা কখন হবে বৃত্তাকার বা গোলাকার, বৃত্তাকার হচ্ছে কি ধরো বড় হ্রদ আছে বা পুকুর আছে, সেই বড় হ্রদ বা পুকুরের চারিপাশে যখন তোমার কোনো জনবসতি গড়ে উঠবে, তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে বৃত্তাকার বা গোলাকার। এই যে হচ্ছে কি এটা ধরো হ্রদ, যেমন ধরো নৈনিতাল, ভীমতাল, সাততাল, এগুলো যে লেক গুলো আছে আমাদের হিমালয়ে, সেই লেক গুলোর দুই সাইডে যে জনবসতি গুলো গড়ে উঠেছে, সেগুলোকে বলা হচ্ছে গিয়ে বৃত্তাকার বা গোলাকার জনবসতি।
ঠিক আছে, এবারে সেগুলো হয়তো এখন হয়তো মিউনিসিপ্যালিটি আন্ডার বা শহরে হয়ে গেছে, কিন্তু এক সময় তো সেগুলো গ্রামীণ ছিল, এক সময় তো এগুলো গ্রামের অন্তর্ভুক্ত ছিল, এখন মিউনিসিপ্যালিটি এরিয়া হয়েছে, সেটা ডেভেলপমেন্টের জন্য সেটা তোমাকে হতেই হবে, কিছু করার নেই। সেক্ষেত্রে আমরা দেখছি যদি হ্রদ থাকে বা হচ্ছে কি তোমার বড় পুকুর থাকে, তার দুই সাইডে যদি জনবসতি গড়ে ওঠে তখন সেটা হবে বৃত্তাকার বা গোলাকার। এখন একটা আছে নেবুলা, নেবুলা সেল। নেবুলাটা হচ্ছে, নেবুলা দেখতে কিরকম হয়, ঠিক আছে, নিহারিকা দেখতে কিরকম হয়, নিহারিকা দেখবে ঠিক এরকম 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 টাইপের হয়, স্প্রিং এরকম টাইপের হয় নেবুলা। এরকম কোথায় গড়ে উঠতে পারে এরকম? এরকম হচ্ছে গিয়ে এরকম গড়ে উঠতে পারে পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে যেখানে রাস্তাঘাট, পাহাড়ি অঞ্চলের রাস্তা কিরকম হয় দেখবে, পাহাড়ি অঞ্চলের রাস্তা কিরকম, এরকম 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 হয় না পাহাড়ি অঞ্চলের রাস্তা? ঠিক আছে, এবং এই রাস্তার দুই সাইডে কোথাও কোথাও দেখবে তোমার গ্রামীণ জনবসতি দেখতে হবে। এটা তোমার হচ্ছে কি যখন যদি দার্জিলিং যাও, ঠিক আছে, তখন কিন্তু এগুলো দেখতে পাবে, যখন উঠবে আর কি, তখন দেখবে রাস্তার দুই সাইডে জনবসতি, মানে দার্জিলিং যখন যাবে তার আগে দেখবে জনবসতি গুলো দেখতে হবে। এই সেট গুলো এমন হয় এরকম 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 দেখতে, ঠিক নেবুলার মতো হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার নেবুলা সেট। আরেকটা আছে প্রধান দাবার ছক আকৃতি। দাবার ছক আকৃতি কিরকম হতে পারে? দাবার ছক কিরকম হয়? গ্রিড টাইপের হয়। গ্রিড কিরকম হয়? গ্রিড কিরকম হয়? যদি ধরো এরকম একটা রাস্তা আছে, প্রধান রাস্তা এরকম গেছে, দুটো মেন রাস্তা গেছে, দুটো মেন রাস্তা গেছে এরকম। এখন এই মেন রাস্তাগুলোকে কাঁচা রাস্তা বা পাকা রাস্তা দুটোই হতে পারে, কাঁচা রাস্তা বা পাকা রাস্তা যখন এভাবে সমকোণে ছেদ করবে, সমকোণে ছেদ করবে, ধরো এরকম অনেক রাস্তা সমকোণে ছেদ করেছে, এভাবে সমকোণে ছেদ করেছে, ঠিক আছে, তাহলে দেখো এর মাঝখানে মাঝখানে কিন্তু জনবসতি গড়ে উঠবে, এর মাঝখানে জনবসতি গড়ে উঠবে। এইদিকে আরো তোমার ছোট ছোট তোমার রাস্তা থাকবে, এইদিকে এইদিকে এখানেও থাকবে এরকম, ঠিক আছে, এরকম এরকম, এখানেও থাকবে এরকম। এটাকে গ্রিডও বলা হয়, গ্রিড শেপ বা দাবার ছক আকৃতি। তাহলে মনে রাখবে যেখানে প্রধান রাস্তার সাথে কিছু কাঁচা রাস্তা বা পাকা রাস্তা সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করার ফলে কি হয়, সমকোণে ছেদ করার ফলে যে মাঝখানে যে স্পেসিং থাকে বা স্পেস এরিয়াগুলো থাকে, সেই এরিয়াগুলো যখন সেটেলমেন্ট গড়ে ওঠে সেটা দেখতে কিরকম হয়, সেটা দেখতে দাবার ছক। দাবার ছক কিরকম হয়? দাবার ছক এরকম হয় না, এরকম 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 দিয়ে এরকম থাকে, এরকম এরকম হয় না দাবার ছক, এরকম সাদা কালো থাকে, সাদা কালো সাদা কালো এরকম থাকে না, ঠিক আছে, ঠিক বলছে এরকমটা হবে, তখন সেটাকে বলা হয় দাবার ছক আকৃতির জনবসতি। ঠিক আছে, তাহলে এগুলো গেল কিছু প্যাটার্ন, এগুলোর এক্সাম্পল গুলো তোমরা একবার পড়ে নেবে। আরো গ্রামীণ সেটেলমেন্টের ভাগ আছে, যেমন হচ্ছে কি তোমার ওই কার্যকারিতার ভিত্তিতে ভাগ করা হয়, খনি শহর ভাগ করা গেল, শহর হয়েছে খনি শহর ভাগ করা হয়, তারপরে যে ধার্মিক শহর ভাগ করা হয়, ঠিক আছে, ওগুলো একবার দেখে নেবে, ওগুলো বোঝানোর কিছু নেই। এখন আরেকটা গ্রামীণ জনবসতি হয়, সেটা হচ্ছে কি তোমার হ্যামলেট। কি হ্যামলেট? হ্যামলেট এটা কি? হ্যামলেট মানে হচ্ছে কি বিচ্ছিন্ন। এখানের বৈশিষ্ট্য কি থাকবে? হ্যামলেট হচ্ছে গিয়ে দেখবে গ্রাম থেকে, একটা প্রধান গ্রাম আছে, এখানে একটা প্রধান গ্রাম আছে, এই গ্রাম থেকে কিছু লোককে হয়তো তাড়িয়ে দেওয়া হয়েছে, কিছু লোককে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা অস্পৃশ্য বলে, ঠিক আছে, বা অসুচ বলে। তারা কি করেছে, হয়তো তাদের ফ্যামিলিটা পাহাড়ি কোনো একটা অঞ্চলে, এগুলো বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। তো তারা অনেকটা দূরে দু তিনটে বাড়ি বানিয়ে আছে, তাদেরকে বলা হচ্ছে হ্যামলেট। মানে তারা বিচ্ছিন্ন, তাদের পরিবহনের মাধ্যমও কিন্তু অনুন্নত নয়, তাদেরকে পায়ে হেঁটেই যেতে হয়। ঠিক আছে, তাহলে হ্যামলেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে তিন চারটে বাড়ি নিয়ে হ্যামলেট গঠিত হয়, তিন চারটে বাড়ি, তিন চারটে বাড়ি থাকবে। পরিবহনের মাধ্যম কিছু থাকে না, কারণ সড়ক পথেই নেই ওখানে, পরিবহনের মাধ্যম থাকে না। মাধ্যম থাকে কি? মাধ্যম থাকে না। 3 নম্বর আমরা বলতে পারি এরা অস্পৃশ্য বেশিরভাগ ক্ষেত্রে বা অসুচ, অস্পৃশ্য। 4 নম্বর আমরা বলতে পারি যে এগুলো পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়, পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়, পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। এটা হচ্ছে কি তোমার হ্যামলেট। ঠিক আছে, তাহলে এগুলো গেল গ্রামীণ যে জনবসতি সেটা সেটেলমেন্ট। এখন শহর কাকে বলে? শহর কাকে বলে? শহর
শহর হতে গেলে তিনটে কন্ডিশন লাগে। কি কি কন্ডিশন লাগে এগুলো তোমার পরীক্ষাতে আসে। 1991 সালে আমাদের ভারতীয় সেন্সাস, বলো। স্যার শেপ আর প্যাটার্ন, যেটা শেপটা বললেন যে ওই কম্প্যাক্ট সেমি কম্প্যাক্ট ডিসপ্লে, আর এগুলো হচ্ছে প্যাটার্ন। যদি পার্থক্য বলি কিরকম হতে পারে শেপ প্যাটার্নের মধ্যে পার্থক্য? কার সাথে পার্থক্য? শেপ আর প্যাটার্ন, সাটেলমেন্টাল শেপ আর সাটেলমেন্টাল প্যাটার্ন। শেপ আর প্যাটার্নের সেরকম কোনো পার্থক্য তুমি করতে পারবে না, ঠিক আছে। শেপের ক্ষেত্রে তোমার আছে জনবসতি গুলোকে, না শেপের ক্ষেত্রে যখন আমরা টাইপস পড়ছি, টাইপসের ক্ষেত্রে বলছি শ্রেণীগুলো যেগুলো পড়ছি, শ্রেণীতে কি দেখানো হচ্ছে? শ্রেণীতে দেখানো হচ্ছে গিয়ে জনবসতি গুলো কেমন ভাবে আছে, একসাথে আছে না আলাদা আছে। ওখানে কিন্তু কোনো আকার আয়তন সম্বন্ধে কিন্তু বলা হয়নি, ওখানে কম্প্যাক্টনেসটা দেখানো হয়েছে। যখন তুমি প্যাটার্নে পড়বে তখন একে অপরের সাথে কিন্তু পার্থক্য হবে। এখানে সেমি কম্প্যাক্ট, কম্প্যাক্টে কি হচ্ছে কি, ওখানে ভিলেজ গুলো যে কি আছে, সংঘবদ্ধ আছে না ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা দেখানো হচ্ছে। ওখানে কিন্তু কোন আকার কোন প্যাটার্ন ফর্ম হচ্ছে সেটা কিন্তু বলেনি। এখন দাবার ছক আকৃতিও কম্প্যাক্ট হতে পারে, দাবার ছক আকৃতিতেও কম্প্যাক্ট হতে পারে, ঠিক আছে, বৃত্তাকারেও কম্প্যাক্ট হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। টাইপস এর সাথে প্যাটার্নের কিন্তু কোনো ইয়ে নেই। টাইপস বলতে গিয়ে মাঝখানের যে স্পেসটা, দুটো গ্রামের মাঝে বা দুটো সেটেলমেন্টের মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটাকে টাইপস এর মাধ্যমে দেখানো হচ্ছে। আর প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে গিয়ে বিভিন্ন সেটেলমেন্ট গুলো একসাথে মিলিত হয়ে যে যে আকারটা ফর্ম করছে, ত্রিভুজ আকার ফর্ম করছে, নক্ষত্রাকার ফর্ম করছে, সেটা হচ্ছে কি তোমার প্যাটার্ন, আর কিছুই নাই, ঠিক আছে। এখন এখানে একটা কোশ্চেন আছে, শহর, শহর বা সিটি কাকে বলে? সিটি কাকে বলে এটা পরীক্ষাতে আসে, বা শহর কাকে বলে? না 1991 সালে যে সেন্সাস আমাদের, সেই সেন্সাসেই ঠিক করে দেন যে আমরা কোনটাকে শহর বলবো আর কোনটাকে গ্রাম বলবো, ঠিক আছে। এখন 1991 সালের সেন্সাসে কি বলা হয় না, প্রথম বলা হয় যে ওই স্থান বা ওই অঞ্চলটার জনসংখ্যা কত হতে হবে, জনসংখ্যা 1 নাম্বার, এটা জনসংখ্যা 5,000 জন হতে হবে, ঠিক আছে। 1 নাম্বার, জনসংখ্যা কত, 5,000 জন হতে পারে। 2 নাম্বার কি না, স্থানটার জনঘনত্ব 400 জন বা 396 জন, 400 জন প্রতি কিমি হতে হবে, 400 জন প্রতি কিমি হতে হবে। এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে, 3 নাম্বার হচ্ছে গিয়ে যে স্থানটার যে মানুষগুলো থাকবে, পপুলেশনের 75% যে পপুলেশন, টোটাল পপুলেশনের 75% পপুলেশন বিভিন্ন সেকেন্ডারি বা টার্সিয়ারি, প্রাইমারি নয় কিন্তু, অকৃষি কাজের সাথে যুক্ত থাকবে। 75% মানুষ কি অর্থনৈতিক কর্ম হিসেবে কৃষি কাজে যুক্ত থাকবে, এগুলো পরীক্ষাতে আসে, তার জন্য এগুলো বলে দিলাম। 75% মানুষ অকৃষিকাজে যুক্ত থাকবে, তার মানে তারা কৃষিকাজ করবে না। 25% মানুষ এখানে করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম যে 75% মানুষ আছে তারা কি করবে, তারা অকৃষিকাজে যুক্ত থাকবে, ঠিক আছে। এই তিনটে হচ্ছে কি কোন একটা স্থান। আরো একটা আছে 4 নাম্বার, যে স্থানটি হতে হবে ক্যান্টনমেন্ট বা কোনো কলোনি হতে হবে, এগুলো পরে ব্যাপার, এগুলো হচ্ছে অপশনাল। কিন্তু মেইন হচ্ছে গিয়ে এই তিনটে পরীক্ষাতে দেয় যে কোনো একটা অঞ্চলকে শহর বলবো কত জনঘনত্ব হওয়া দরকার, বা জনসংখ্যা কত হওয়া দরকার, বা কত পার্সেন্ট মানুষ অকৃষিকাজে যুক্ত থাকবে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু তুলে তুলে দেয়, ওই জন্য বলে দিলাম সিটি। শহর কি, এবারে শহরে 75%, 75% এর মধ্যে কি ওই মেল ফিমেল কিছু ব্যাপার থাকে কি, যে 75% মেল অফিসিক্যাল থাকবে? হ্যাঁ মেল পপুলেশন ঠিক বলেছো, মেল পপুলেশন। এবারে এখন সময় আসছে মেল ফিমেল একসাথেই ধরা হবে, ঠিক আছে। তাহলে জনবসতি আর সেরকম কিছু নেই, একবার শুধুমাত্র রিডিং পড়ে দেবে। তোমাদের যদি ম্যাক্সিমাম 9-10 করেছো তাহলে তো আর কিছু নেই, ঠিক আছে। এখন আরো পপুলেশন জিওগ্রাফি আরো 2-1টা জিনিস আমি বলে দিই, পপুলেশন পিরামিড আর হচ্ছে কি ডেনসিটি, এগুলো থেকে কোশ্চেন দেয়। এগুলো শেষ করে আমরা পরের দিনের যে ক্লাস হবে একবারে সরাসরি আমরা ওসিনোগ্রাফিতে চলে যাব, ঠিক আছে।
আর আগামী সপ্তাহে যে পরীক্ষা তোমাদের হবে সেটা পুরো 100 নম্বরের অর্থনৈতিক ভূগোল থেকে হবে, ঠিক আছে? এটা আমরা আলোচনা করব জনসংখ্যা পিরামিড। দেখো এখান থেকে কিছু কোশ্চেন আসে। ঠিক আছে, আর একটা কথা বলি, যেগুলো এখানে আলোচনা করছি বা বোর্ড ওয়ার্ক করছি সেগুলো তোমরা সম্ভব হলে খাতায় লিখে নেবে, নাহলে এগুলো তোমার নোটসে পাবে না, ঠিক আছে? এখন জনসংখ্যার পিরামিড কাকে বলে? দেখো জনসংখ্যার পিরামিড কাকে বলে, না কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলের জনসংখ্যাকে যখন এক্স এবং ওয়াই এক্সিস বরাবর, কি বলছে, এক্স এবং ওয়াই এক্সিস বরাবর আমরা কিছু এজ গ্রুপে ভাগ করব এবং পপুলেশন পার্সেন্টেজ গুলোকে কি করব, এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে কি ওয়াই এক্সিস। এই ওয়াই এক্সিস বরাবর কি করব, মেল এবং ফিমেল পপুলেশনের যে পার্সেন্টেজ সেটা আমরা যখন এজ অনুযায়ী দেখাবো, 0 থেকে 15, 15 থেকে 30, ঠিক আছে? আবার ধরো এটা 30 থেকে 50, 50 থেকে 70, এইভাবে যখন আমরা, এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা এক্স এক্সিস, ঠিক আছে? এই এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর মেল এবং ফিমেল পপুলেশন এবং ফিমেল পপুলেশনকে মেল দেখালাম, ফিমেল দেখালাম, ঠিক আছে? এইভাবে বার গ্রাফের সাহায্যে, অ্যাটাচ বার গ্রাফের সাহায্যে যখন পপুলেশন গ্রুপে আমরা ভাগ করে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দেখানোর চেষ্টা করব, তখন সেটাকে আমরা বলছি পপুলেশন পিরামিড। এখন পপুলেশন পিরামিড করার উদ্দেশ্যই বা কি আছে? পপুলেশন পিরামিড করার উদ্দেশ্য কি, না আমরা প্রথমেই বলতে পারি যে জনসংখ্যা পিরামিডের প্রধান উদ্দেশ্য কি, না উদ্দেশ্য হচ্ছে গিয়ে কোনো একটা দেশের জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে, যে এখানে টোটাল পপুলেশন কিরকম আছে, মেল ফিমেল যোগ করে দিলে তোমরা পপুলেশন পেয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বরে গেল, সেটা এটা লিখছি না। 2 নম্বরে আমরা কি বলতে পারি, 2 নম্বরে আমরা বলতে পারি যে এই অঞ্চলটার কিশোর জনসংখ্যা বা কিশোরী জনসংখ্যা কিরকম আছে সেটা বলতে পারি। 3 নম্বরে কি বলতে পারি, 3 নম্বর এই অঞ্চলটার কতজন মানুষ প্রাপ্তবয়স্ক বা ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত সেটা আমরা দেখেই বুঝতে পারবো, ঠিক আছে? 4 নম্বরে আমরা কি বলতে পারবো, যে অঞ্চলটার হচ্ছে কি তোমার অর্থনৈতিক উন্নয়ন কোন লেভেলে যাচ্ছে, ঠিক আছে? কোন লেভেলে যাচ্ছে আমরা বুঝতে পারবো। যদি ধরো এখানটা যদি প্রশস্ত চওড়া হয়, আমি আসছি পরে, যদি চওড়া হয় সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে শিশু জনসংখ্যা বেশি আছে কিন্তু প্রাপ্তবয়স্ক জনসংখ্যা কম আছে। প্রাপ্তবয়স্ক জনসংখ্যা কম থাকার ফলে কি হবে, সেখানকার বেশিরভাগ লোক কিন্তু এনগেজ হতে পারবে না বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে। সেই জন্য কি হবে, সেই জন্য অর্থনৈতিক উন্নতি কিন্তু সেইভাবে হবে না। এটা মেন এগুলোই। এখন জনসংখ্যা পিরামিডের দুটো মেন ভাগ, একটা হচ্ছে উন্নত দেশের পিরামিড, 2 নম্বর অনুন্নত দেশের পিরামিড। এই দুটো পিরামিডের বৈশিষ্ট্য আমরা পিরামিডের যে প্রকৃতি, যে ভাগগুলো আছে সেই ভাগগুলো থেকে পেয়ে যাবো। উন্নত দেশের ক্ষেত্রে একরকম হবে এবং অনুন্নত দেশের ক্ষেত্রে একরকমের পিরামিডের শেপ হবে, ঠিক আছে? এখন জনসংখ্যা পিরামিডের যে শ্রেণীবিভাগ, প্রকৃতি অনুযায়ী জনসংখ্যা পিরামিডকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে? প্রকৃতি অনুযায়ী আমরা জনসংখ্যা পিরামিডকে 5টি ভাগে ভাগ করতে পারি। কি কি? পাঁচটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রথম শ্রেণীর পিরামিড, দ্বিতীয় শ্রেণীর পিরামিড, আচ্ছা শর্ট লিখি তাহলে সুবিধা হবে। তৃতীয়, এটা 3, 4 চতুর্থ, 5 পঞ্চম। এগুলোর হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এগুলোর বৈশিষ্ট্য আছে, এগুলোর কিছু কিছু বৈশিষ্ট্য আছে এবং স্টেপ আছে। দেখো প্রথম শ্রেণীর যে পিরামিড, প্রথম শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড, তার কি বৈশিষ্ট্য আছে, না প্রথম শ্রেণীর জনসংখ্যা পিরামিডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে জন্মহার এবং মৃত্যুহার উভয়ে বেশি হচ্ছে। জন্মহার এবং মৃত্যুহার উভয়ে বেশি হচ্ছে। জন্মহার এবং মৃত্যুহার যদি উভয়ে বেশি হয় তাহলে কি হবে, দেখো
জন্মহার যদি বেশি বেশি হয় তাহলে আমি যদি পপুলেশন পিরামিডটা ড্র করি কি হবে, এক্স এক্সিস বা এক্সিস। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্রথম শ্রেণীর পিরামিডে জন্মহার বেশি। যদি জন্মহার বেশি হয় তাহলে কি হবে, জন্মহার যদি বেশি হয় তাহলে এই যে বেসটা, এই যে জনসংখ্যা পিরামিডের যে বেসটা, সেই জনসংখ্যা পিরামিডের বেসটা বেশি তোমার প্রশস্ত হবে, বেশি প্রশস্ত হবে। কেন, জন্মহার বেশি, জন্মহার বেশি। এখন কি বলেছে, জন্মহার বেশি এবং মৃত্যু হার হচ্ছে কি বেশি। মৃত্যু হার বেশি হলে কি হবে, উপরে যে পপুলেশনটা থাকবে মানে বৃদ্ধ জনসংখ্যার পরিমাণ, যেহেতু মৃত্যুর পরিমাণ বেশি ওই জন্য এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাতে জনসংখ্যা কম হবে, জনসংখ্যা কম হবে। তাহলে কি হবে, তাহলে তুমি যদি যোগ করো, আমি মাঝখানে ছবিগুলো করছি না, যদি যোগ করো তাহলে কি শেপ হবে, কি শেপ হবে, একটা শীর্ষ সমবাহু ত্রিভুজের মতো হচ্ছে শীর্ষ দেশ বিশিষ্ট সমবাহু ত্রিভুজ কিরকম হয়, এরকম হয়তো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, ঠিক এরকম শেপটা হবে। সুতরাং আমরা বলতে পারি প্রথম শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড, সেই জনসংখ্যা পিরামিডের ভূমিভাগ প্রশস্ত হবে এবং উপর ভাগ সংকীর্ণ হবে, কারণ মৃত্যুহার উভয়ে, জন্মহার এবং মৃত্যুহার উভয়ে বেশি। উভয়ে বেশি থাকার জন্য উপরের জনসংখ্যা কম হবে এবং নিচের যে জনসংখ্যা সেটা হচ্ছে কি তোমার বেশি হবে। এখন এখানে কিশোর আমরা নর্মালি দেখতেই পাচ্ছি যেখানে কিশোর কিশোরীর জনসংখ্যা বেশি হবে। ঠিক আছে, এই সমস্ত পিরামিড কোথায় দেখতে হবে তুমি, এই সমস্ত পিরামিড আফ্রিকার বিভিন্ন কান্ট্রি, যেমন রওয়ান্ডা আছে, নাইজেরিয়া আছে, ঠিক আছে, বুরুন্ডি আছে, এই সমস্ত জায়গাগুলোতে তুমি প্রথম শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড সেটা দেখতে পাবে। ঠিক আছে, এটা প্রথম শ্রেণী গেল। দ্বিতীয় শ্রেণীতে আমরা যদি যাই, দ্বিতীয় শ্রেণীতে কি হবে দেখো, দ্বিতীয় শ্রেণীতে জন্মহার বেশি হবে এবং শিশু মৃত্যুর যে হারটা, সেই মৃত্যুর হারটা কিন্তু কম হবে। এক্ষেত্রেও কিন্তু পিরামিডের শেপটা উপরটা যেমন সরু হচ্ছিল, এটা কি হবে দেখো, দ্বিতীয় শ্রেণীতে কি বলা হয়েছে না, দ্বিতীয় শ্রেণীতে বলা হচ্ছে জন্মহার কিন্তু বেশি আছে। আমি লিখে দিচ্ছি দেখো সুবিধা হবে, জন্মহার বেশি রয়েছে, তার সাথে কি বলেছে, তার সাথে মৃত্যু হার তুলনামূলক কম, তুলনামূলক কম, মৃত্যু হার কম, মৃত্যু হার কম। এবং তার সাথে আরেকটা কথা এখানে বলা হয়েছে, বলা হয় যে শিশু মৃত্যুর হার কম, শিশু মৃত্যুর হার কম। তাহলে এক্ষেত্রে পপুলেশন পিরামিড কি হবে দেখো, আগের মতনই হবে। এই প্রথম দুটো মনে রাখবে মোরলেস একই। এখন যদি আমি পপুলেশন পিরামিড স্কেচ করি কি হবে, ড্র করি কি হবে, এটা যদি এরকম করি, ঠিক আছে, এক্ষেত্রে বলেছে জন্মহার বেশি থাকবে, তার মানে নিচে জনসংখ্যা বেশি থাকবে, উপরে মৃত্যু হার তুলনামূলকভাবে কম আসবে। তার মানে যে সমবাহু ত্রিভুজের যেটা শীর্ষ দেশ ছিল সেটা আস্তে 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 প্রশস্ত হবে, এরকম হবে, এটা আস্তে আস্তে প্রশস্ত হবে, এটা প্রশস্ত হবে, এরকম হবে প্রশস্ত। ঠিক আছে, এটা আস্তে আস্তে এরকম ভাবে প্রশস্ত হবে, এইরকম ভাবে প্রশস্ত হবে, এটা যেরকম ভাবে বলতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পিরামিড। এটা কোথায় দেখা যাবে না, এটা দেখা যাবে হচ্ছে কি ব্রাজিলে দেখা যাবে, ব্রাজিল, মেক্সিকো, বাংলাদেশ। বাংলাদেশ কেউ কেউ আবার বাংলাদেশ প্রথম শ্রেণীতে পেল, কিন্তু বাংলাদেশ হবে না, বাংলাদেশ দ্বিতীয় শ্রেণীতেই পড়বে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো পড়বে তোমার দ্বিতীয় শ্রেণীতে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো তৃতীয় শ্রেণীতে। এক্ষেত্রে মনে রাখবে ভারত কোনটাতে পড়ছে, ভারত কিন্তু 2011 সালের পর, 2011 সেন্সাসের পর ভারত কিন্তু তৃতীয় শ্রেণীর জনসংখ্যা পিরামিড, সেই তৃতীয় শ্রেণীর জনসংখ্যা পিরামিডে পড়ে গেছে। তাহলে কোশ্চেনে দেয় যদি যে ভারত কোন জনসংখ্যা পিরামিডের অন্তর্গত, তাহলে তৃতীয় শ্রেণী। 2011 সালের পর ভারত কিন্তু তৃতীয় শ্রেণীর যে জনসংখ্যা পিরামিড, সেই তৃতীয় শ্রেণীর জনসংখ্যা পিরামিডের পড়ে গেছে। এখন তৃতীয় শ্রেণীর কি কি বৈশিষ্ট্য, না প্রথম বৈশিষ্ট্য মনে রাখবে, তৃতীয় শ্রেণীর পিরামিডে জন্মহার মৃত্যুহার কম। ইন্ডিয়ার ক্ষেত্রে তাই আমরা দেখেছি, 1921 সালের পর থেকে ডিক্লাইন করে গেছে। ঠিক আছে, জন্ম হারও ডিক্লাইন করেছে, টোটাল যে গ্রোথ রেট সেটাও ডিক্লাইন করেছে। সুতরাং তৃতীয় শ্রেণীতে আমরা বলতে পারি যে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই কম। যদি উভয়ই কম হয় তাহলে বেসটা কি হবে, বেসটা আস্তে 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 সংকুচিত হবে এবং উপরটা আস্তে 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 প্রশস্ত হবে। ঠিক আছে, তাই কি হবে, ভূমিভাগ হচ্ছে কি তোমার খুব একটা প্রশস্ত হবে না এবং শীর্ষ দেশও প্রশস্ত হবে না, মানে মাঝামাঝি একটা থাকবে। 3 নম্বরে কি বলতে পারি, যে শ্রমজীবী মানুষের সংখ্যা 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি। 3 নম্বরের যেখানে শ্রমজীবী মানুষ মানে কর্মঠ মানুষের সংখ্যা এখানে বেশি। যেহেতু শ্রমজীবী মানুষের সংখ্যা বেশি মানে কর্মঠ মানুষের সংখ্যা বেশি, ওই জন্য এটা উত্তল টাইপের হবে। উত্তল কিরকম হয়,
উত্তল জনসংখ্যা পিরামিড কিরকম হচ্ছে ছবিতে? দেখো উত্তলটা কিরকম হচ্ছে তাহলে। এখানে কি বললাম যে জনসংখ্যা কমে আসবে, তাহলে এটা মুছে দিই দাঁড়াও করে। তাহলে ভারত কোন শ্রেণীর মধ্যে পড়ছে? তৃতীয় শ্রেণী। এবং কি রকম শেপ আছে? উত্তল শেপ। এখানে কি বলা আছে তৃতীয় শ্রেণীতে? তৃতীয় শ্রেণীতে তোমার বলা হচ্ছে যে ভূমিভাগে জন্মহার এবং কমে আসবে। তাহলে ভূমিভাগ বেশি প্রশস্ত হবে না? ভূমিভাগ বেশি প্রশস্ত হবে না? কি বলেছে? কর্মঠ মানুষের সংখ্যা বেশি, কর্মঠ মানুষের সংখ্যা বেশি। কাছাকাছি, কর্মঠ মানুষের সংখ্যা বেশি। ঠিক এরকম টাইপের হবে, উত্তল টাইপের। তাহলে তুমি যদি দেখো এরকম টাইপের, এরকম টাইপের হবে, ঠিক উত্তল টাইপের হবে, এরকম টাইপের হবে না। বেল শেপ ঠিক নেই, বেল নয়, কিন্তু উত্তল টাইপ কিরকম হবে? উত্তল কিরকম হয়? এরকম হয় তো, এরকম হয় উত্তল টাইপ। ঠিক আছে, এই শেপটা হবে, এই শেপটা হবে। তার মানে হচ্ছে কি মাঝখানে জনসংখ্যাটা বেশি হবে, উপরের দিকে আস্তে আস্তে যেহেতু মৃত্যু হার কমে এসছে, উপরের দিকে জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকবে, নিচেরটাও কিন্তু সেইভাবে কিন্তু প্রশস্ত হবে না। এই যে শেপটা, এই শেপটা এটাকে বলা হচ্ছে উত্তল শেপ, উত্তল আকৃতি। তাহলে আমরা বলতে পারি তৃতীয় হচ্ছে কি ভারত, ভারত হচ্ছে উত্তল শেপের আন্ডারে পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর পিরামিড। এখন চতুর্থতে যদি যাই, চতুর্থতে কি হবে? চতুর্থতে কি হবে? আর চতুর্থ পিরামিডের বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে চতুর্থ পিরামিডের যে জন্মহার অনেকদিন বন্ধ থাকবে, সরি জন্মহার মৃত্যুহার বহুদিন বন্ধ থাকার পর আবার কিন্তু জন্মহার বাড়তে শুরু করবে। তাহলে বেল কিরকম হয়? এটা বেল শেপ হয়। দেখো বেল কিরকম হয়? বেল মানে ঘন্টা বাজানোর বেল। কিরকম হয় বেল? বেল শেপ হচ্ছে কি তোমার ঠিক এরকম হয় না বেল? এরকম হয় ঘন্টা বাজানোর যে বেল হয়, এখানে বেল থাকে ঘন্টা। ঠিক আছে, ঘন্টা শেপ আকৃতিকে বেল বলা হয়। তাহলে এইরকম ঠিক শেপটা হবে। এটা কখন হবে? এইরকম শেপ কখন হবে? যখন জন্মহারটা, যখন জন্মহার আবার কিন্তু বাড়তে শুরু করবে। জন্মহার যদি বাড়তে শুরু করে, তাহলে এই যে নিচের ভাগটা, নিচের ভাগটা সেটা আস্তে আস্তে আবার প্রশস্ত হবে, আবার আস্তে আস্তে তোমার চওড়া হবে। পিরামিডের শীর্ষদেশেও চওড়া হচ্ছে, তার সাথে এই যে উপরের ভাগটা, এটাকে যদি আমি ছবিতে দেখাই, ছবিতে কি রকম হবে বেল শেপটা? এগুলো সব উন্নত দেশে। এক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, এদিক করে আর কি এটা মুছে দিচ্ছ করে এগুলো, তাহলে দেখতে সুবিধা পাবে আর কি। চতুর্থ পঞ্চমটা থাক, চতুর্থ আমরা পড়ছি। তার মানে দেখো এটা ঠিক ঘন্টা বা বেলের আকৃতি হচ্ছে না? ঘন্টা বা বেল আকৃতি হচ্ছে না? এখানে মাঝখানে কেউ মাইক হ্যাঁ বলছি মাইক এটা অফ কি করছে? পঞ্চম শ্রেণী? না না, এটা হচ্ছে চতুর্থ, 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 আচ্ছা আচ্ছা। চতুর্থ। বেল শেপ বললাম না, বেল কিরকম হয়? বেল ঘন্টা কিরকম হয়? ঘন্টা ঠিক এরকম হয়, এরকম বেল হয় তো। ঘন্টা তো এরকম হয়, ঘাটু থাকে এরকম। ঠিক দেখো এটা এরকম দেখতে লাগছে, ঘন্টা বা বেল আকৃতি। সুতরাং এখানে জন্মহার এবং মৃত্যুহার অনেকদিন বন্ধ থাকার পর আবার হচ্ছে কি তোমার কি জন্মহার বাড়তে শুরু করেছে, এবং কি মৃত্যুহারটা কিন্তু স্টপ হয়ে গেছে। জন্মহারটা বাড়তে শুরু করেছে, জন্মহারটা বাড়তে কম ছিল, এখানে কম ছিল, আস্তে 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 বাড়তে শুরু করেছে। সুতরাং এই যে শেপটা, এই শেপটা কিরকম আকৃতি হবে ভবিষ্যতে? না এটা বেল শেপ হবে, বেল শেপ। তাহলে আমরা বলতে পারি যেগুলো কোথায় দেখা যাচ্ছে, এগুলো দেখা যায় যুক্তরাষ্ট্র, মনে রাখবে এগুলো যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া এইসব জায়গায় দেখা যায়, নিউজিল্যান্ড।
এসব জায়গায় চতুর্থ শ্রেণীর তুমি জনসংখ্যা যে পিরামিড, সেই জনসংখ্যা পিরামিড তুমি কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, স্যার বলছি বলো। প্রথম শ্রেণীর পিরামিডে কি জন্মহার মৃত্যুহারটা কি বেশি? না, ওটা দুটোই বেশি থাকবে, স্যার দুটোই বেশি থাকবে, দুটোই বেশি থাকবে। প্রথম শ্রেণীর পিরামিড বলছি। প্রথম শ্রেণীর পিরামিডে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি। আচ্ছা ঠিক আছে স্যার। ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, কারণ ওইগুলো পরীক্ষাতে দেয়, বলে দেবে জন্মহার বেশি মৃত্যুহার কম কোন পিরামিডের। ঠিক আছে, এটা চতুর্থ গেল। এবার পঞ্চমের কি আছে? পঞ্চমে আমরা বলতে পারি, পঞ্চম যে শ্রেণী, সেই শ্রেণীতে আমরা বলতে পারি যে পঞ্চম শ্রেণীতে জন্মহার মৃত্যুহারের তুলনায় কম। জন্মহারটা দেখো, জন্মহার মৃত্যুহারের তুলনায় কম। ঠিক আছে, জন্মহার যদি মৃত্যুর হারের তুলনায় কম হয় তাহলে কি হবে? উপরের দিকে যে জনসংখ্যা সেটা বেশি হবে, নিচের দিকের যে জনসংখ্যা সেটা কম হবে। মানে 0 থেকে 10 বা 0 থেকে 15 যেটা থাকবে সেই জনসংখ্যাটা বেশি হবে। সেটা হচ্ছে কি তোমার জন্মহার মৃত্যুহারের তুলনায় কম, সেটা কম হবে। এবং পিরামিডের ভূমি কি হবে? সরু হবে এবং অপ্রশস্ত হবে। আর হচ্ছে পিরামিডের শীর্ষ সংকীর্ণ হবে এবং ঋণাত্মক বৃদ্ধি দেখাবে। দেখো এখানে কি হবে, তাহলে পঞ্চমে কি হবে, ফিফথ বা পঞ্চমে কি হবে? পঞ্চম শ্রেণীতে কি হবে? পঞ্চম শ্রেণীতে ধরো যদি ছবি করি, কি বলেছে? এগুলো নাশপাতি আকৃতির হয়। এখানে কি বলেছে? জন্মহার কম মৃত্যুহারের তুলনায়, জন্মহার আমি কম করলাম। এখানে মধ্যভাগের যে পপুলেশন, সেই পপুলেশনের সংখ্যা তুলনামূলকভাবে কিন্তু বেশি। ঠিক আছে, মধ্যভাগের যে পপুলেশন, সেই পপুলেশনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, মানে কর্মঠ জনসংখ্যা হচ্ছে গিয়ে বেশি। ঠিক আছে, কর্মঠ জনসংখ্যা বেশি। আমি আউটলাইন মোটামুটি করে দিচ্ছি। তাহলে দেখো এই যে ছবিটা, এই ছবিটা কি হবে? নাশপাতি আকৃতির ঠিক হবে। মাঝখানে যদি আমি আরো দুটো বাড়ি দিতাম তাহলে এটা আরো দেখতে সুবিধা হতো, বুঝতে সুবিধা হতো যে নাশপাতি আকৃতি কিভাবে হচ্ছে। একটু একটু বড় যদি করে দিতাম, ঠিক আছে, এদিকে যদি একটু বড় করে দিতাম, তাহলে দেখো এই যে শেপটা, এটা কি? এটা নাশপাতি আকৃতি। নাশপাতি কিরকম হয়? নাশপাতি দেখতে মাঝখানটা স্ফীত, মাঝখানটা স্ফীত হয় নাশপাতির, এবং দুই দিক আস্তে আস্তে সরু হয়। এই যে মাঝখানটা স্ফীত হয়েছে, মাঝখানটা যে স্ফীত হয়েছে, এটাকে নাশপাতি আকৃতি বলা হয়। এখানে কি বলা হচ্ছে? এখানে মৃত্যুহার বেশি বলা হচ্ছে এবং জন্মহার কম বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা ঋণাত্মক পপুলেশন দেখতে পাবো, ঋণাত্মক বৃদ্ধি, ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি দেখতে পাবো। পাবো, হয়েছে। তারপরে কি? তারপরে হচ্ছে কি আমরা বলতে পারি যে কর্মঠ জনসংখ্যার পরিমাণ সব থেকে বেশি, জনসংখ্যার পরিমাণ বেশি। তারপরে আমরা বলতে পারি যে জাপান, সুইডেন প্রভৃতি দেশে, ইউরোপের কিছু, পশ্চিম ইউরোপের কিছু কিছু দেশে এই ধরনের পিরামিড, দেখা যাচ্ছে। হয়েছে, তাহলে এই গেল পাঁচটা হচ্ছে কি তোমার জনসংখ্যার যে পিরামিড। আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে কি কোশ্চেন আসবে। এখান থেকে হয় বলে দেবে যে এক্সাম্পল দিয়ে দেবে যে ভারত কোন জনসংখ্যা পিরামিডে আছে, তোমার জাপান সুইডেন কোন পিরামিডে আছে। তাছাড়া কি দেবে? এখানের যে বৈশিষ্ট্যগুলো, কি বৈশিষ্ট্য দেখলাম? বৈশিষ্ট্য, প্রধান যে বৈশিষ্ট্যগুলো, জন্মহার এবং মৃত্যুহার, এই দুটো মনে রাখবে, এবং তার সাথে ভূমিভাগ এবং উপরের ভাগ এবং মাঝখানটা, এই তিনটে মনে রাখলে কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, যে কোথায় জন্মহার বেশি হচ্ছে, কোথায় মৃত্যুহার কম হচ্ছে, এবং তার সাথে যদি সেইটা আইডেন্টিফাই করতে পারো
তাহলে তার সাথে কি হবে, তার সাথে টোটাল যে ওভারঅল যে পিরামিডের যে শেপ সেটাও কিন্তু তোমরা নিজেরাই গেলে ছবি করতে পারবে এবং সেগুলো বর্ণনা করতে পারবে। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে উন্নত দেশের ক্ষেত্রে কিরকম শেপ হবে, যদি আমরা বলি ডাইরেক্ট যে উন্নত দেশের ক্ষেত্রে কিরকম হবে পপুলেশন পিরামিডের শেপ, না স্যার উন্নত দেশের ক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি উত্তল, উত্তল বলতেই পারি উত্তল, তারপরে আমরা বলতে পারি বেল আকৃতি, তারপরে আমরা কি বলতে পারি বেল বা ঘন্টা এটা, তারপরে হচ্ছে কি তোমার নাশপাতি আকৃতি, নাশপাতি, নাশপাতি, এই তিনটে। এবং উন্নয়নশীল দেশে আমরা কি বলতে পারি, না উন্নয়নশীল দেশে আমরা বলতেই পারি, বলতে পারি কিনা বলো, উন্নয়নশীল দেশে আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের মতো, সমবাহু ত্রিভুজের ত্রিভুজের মতো, ঠিক আছে, এগুলো আমরা বলতেই পারি। ঠিক আছে, এগুলো গেল তোমার জনসংখ্যা পিরামিডের শ্রেণী। হ্যালো স্যার, বলো বলো বলো। বলছি স্যার তাহলে প্রথম জনসংখ্যা পিরামিডের ক্ষেত্রে ভূমিভাগ প্রশস্ত থাকবে এবং শীর্ষদেশটা সংকীর্ণ থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে ভূমিভাগ প্রশস্ত থাকবে কিন্তু শীর্ষদেশটা সংকীর্ণটা থেকে একটু সরে আসবে, তাই তো? ঠিক ঠিক, আর তৃতীয় ক্ষেত্রে উত্তল আকৃতির হবে। মানে দুটোই উত্তল মানে মোটামুটি প্রশস্ত থাকবে, অ্যাডজাস্টে চলে আসবে। হুম হুম হুম। দুটোই মোটামুটি প্রশস্ততার দিকে আঁকবে। আর হ্যাঁ হ্যাঁ, এবার চতুর্থটার দিকে চতুর্থ সেই বলো। ঘন্টা আকৃতি মানে আবার সেই তলটা প্রশস্ত হবে, উপর দিকটা আবার সংকীর্ণ দিকে এগোবে। হুম হুম। আর পঞ্চমের লাস্টে ক্ষেত্রে যেটা স্যার হবে, ওই মধ্যভাগটা স্ফীত হবে আর উপর নিচ সংকীর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মৃত্যু হার জন্ম হার তুলনায় বেশি থাকবে। এখানে ছবিটা হয়তো আমি হ্যাঁ বোঝানোর হ্যাঁ, জন্য করেছি, ঠিক আছে, ঠিক আছে। তো এটা গেল জনসংখ্যা পিরামিড। এবার আমরা আসবো জনঘনত্ব। দেখো একটু কোশ্চেন আছে, তাহলে ওই জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। জনবসতি তো বইয়ে নাই, মানে সিলেবাসে জনবসতি বলে কোনো জায়গায় লেখা নাই সেটেলমেন্ট বা কিছু। লেখা নেই, সিলেবাসটা ক্লিয়ার করে নেই তো। আর স্যার ওই S6 পিরামিড কি এটাই? হ্যাঁ, এটাই জনসংখ্যা পিরামিড, এটাই এটাই S6 পিরামিড তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। একটু দাঁড়াও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, পরের টপিক আমরা চলে যাবো, জনঘনত্ব। কেউ মেসেজ করেছে দেখিনি একটু। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখো জনঘনত্ব। আচ্ছা, জনঘনত্ব আর জনবন্টনের মধ্যে কি পার্থক্য কিছু জানো কি? জনঘনত্ব বা, আচ্ছা প্রথমে আমরা আলোচনা করি যে জনঘনত্ব এবং জনবন্টন জিনিসটা কি। জনবন্টন, পপুলেশন ডেনসিটি এবং পপুলেশন ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। জন তাহলে জনঘনত্ব যেটা ওটা স্যার পপুলেশন ডিভাইডেড বাই এরিয়া, আর জনবন্টনটা হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন, মানে নাম্বার অফ পপুলেশন কত এরকম আছে সেটা। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, জনঘনত্ব হচ্ছে কি কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলে ল্যান্ডের সাথে ভূমির সাথে মানুষের যে রেশিও,
সেটা অ্যাকচুয়ালি জনঘনত্ব। ঠিক আছে, জনঘনত্ব আর কিছু না, মানে দুটো সম্পর্ক। আর জনসংখ্যার বন্টন বলতে আমরা বুঝি যে সেখানে জনসংখ্যাগুলো বা মানুষ কিভাবে ছড়িয়ে ছিটিয়ে বাস করছে, ঠিক আছে, কোথাও বেশি আছে, কোথাও কম আছে, কোথাও একবারে নেই। ঠিক আছে, এই যে জনসংখ্যার যে ছড়িয়ে ছিটিয়ে থাকা, সেটাকে বলা হচ্ছে গিয়ে, বা কেন্দ্রীভূত থাকা, সেটাকেই বলা হচ্ছে তোমার জনসংখ্যার বন্টন বা পপুলেশন ডিস্ট্রিবিউশন। এক্ষেত্রে এখানে কি করা হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার মানুষের সাথে যে জমির সম্পর্ক সেটা কিন্তু দেখা হচ্ছে না জনবন্টনে। এখানে শুধুমাত্র দেখা হচ্ছে কোনো একটা অঞ্চলে জনসংখ্যাগুলো ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে, তাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে যে জনসংখ্যার বন্টন। ঠিক আছে, আমাদের আজকে পাঠ্য বিষয় হচ্ছে কি জনঘনত্ব। তাহলে জনঘনত্ব হচ্ছে কি আমরা আলোচনা করলাম যে হচ্ছে কি কোনো স্থানে জনসংখ্যার সাথে সেই অঞ্চলের জমির যে রেশিও বা ল্যান্ডের যে রেশিও, সেটাকে আমরা জনঘনত্ব বলি। এখন জনঘনত্বের কিছু শ্রেণী আছে, মানে এই শ্রেণীগুলো কেন হয়েছে সেগুলো পরে আসছে। বলো, স্যার, কে কিছু বলবে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, স্যার জনঘনত্ব বললে মানে মোট জনসংখ্যা বলা উচিত নয়, মানে টোটাল কথাটা তো ইম্পর্টেন্ট, টোটাল পপুলেশন বা টোটাল ল্যান্ড। কোনটা জনঘনত্ব? হুম, মানে যখন জনসংখ্যার জনঘনত্ব, হ্যাঁ জনঘনত্ব হচ্ছে সেটাই, যখন হচ্ছে গিয়ে মানুষের সাথে জমির যে রেশিও, ল্যান্ডের যে রেশিও, সেই রেশিও যখন আমরা ক্যালকুলেশন করতে পারি, রেশিও ক্যালকুলেশন করবো কি হবে, টোটাল পপুলেশন কি দিয়ে আপন তার হ্যাঁ, জমি যে টোটাল জমি ল্যান্ড, আছে সেটা দিয়ে ভাগ, হ্যাঁ সেটাই সেটাই হচ্ছে টোটাল কি রেশিও। পপুলেশন ডিভাইডেড বাই টোটাল হ্যাঁ ল্যান্ড। মানে আমি ওটাই জানতে চাইছি যে মোট কথাটা যে বা টোটাল টার্মটা ইম্পর্টেন্ট কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা বাই মিস্টেক হতে পারে, তো সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। এখন জনঘনত্ব হচ্ছে কি, আমার বিভিন্ন রকমের জনঘনত্ব আছে। কি রকম জনঘনত্ব আছে, প্রথমে আমরা বলতে পারি যে হচ্ছে কি তোমার গাণিতিক ঘনত্ব, পুষ্টি ঘনত্ব, কৃষি ঘনত্ব। দেখো পরপর আমি তিনটে বলছি। কি গাণিতিক ঘনত্ব, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে কি তোমার শারীরবৃত্তীয় ঘনত্ব বা পুষ্টি ঘনত্ব, এটা বলতে পারো। পুষ্টি নয়, এটা হচ্ছে কি তোমার শারীরবৃত্তীয় ঘনত্ব বা ফিজিওলজিক্যাল। পুষ্টিতে পরে আসছি, শারীরবৃত্তীয় ঘনত্ব। তারপরে আছে কৃষি ঘনত্ব। তারপরে আছে অর্থনৈতিক ঘনত্ব। তারপরে আছে গিয়ে রুম ঘনত্ব। এগুলো যে যে শ্রেণী বিভাগটা করা হয়েছে, পাঁচটা যে শ্রেণী আছে জনঘনত্বের, এগুলোর এক একটা ল্যাব থেকে এক একটার জন্ম, কিন্তু এক একটার কিছু দুর্বল পয়েন্ট আছে, সেই দুর্বল পয়েন্ট থেকে আরেকটার কিন্তু জন্ম হয়েছে। আমরা আলোচনা করলেই সেটা বুঝতে পারবো। এখন গাণিতিক ঘনত্ব বা ক্রুড ডেনসিটি, এটা মনে রাখবে, এটাকে এরিথমেটিক ডেনসিটি বলা হয়, ক্রুড ডেনসিটি বলা হয়। ঠিক আছে, এটা কি না, এটা হচ্ছে গিয়ে সিম্পল, যেটা কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলে, টোটাল জনসংখ্যার সাথে সেই অঞ্চলের জমির যে রেশিও, সেটাকে বলা হচ্ছে কি গাণিতিক ঘনত্ব, এটাকে সাধারণ ঘনত্ব বলা হয়। এখন দেখো এখানে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে কি, ধরো ধরো একটা ল্যান্ড আছে, এখানে একটা জমি আছে বা দেশ আছে ধরো। ঠিক আছে, দেশ, এবং এখানে একটা নদী গেছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এই যে নদীটা এখানে প্রবাহিত হয়েছে, এই নদীটার দুই সাইডে এই দেশটার বা এই অঞ্চলটা, এই অঞ্চলটার 95% পপুলেশন কিন্তু বসবাস করে। 95%, 95%, 95% পপুলেশন এই যে নদীটা প্রবাহিত হয়েছে, এই নদীটার দুই পাশে বসবাস করে। এখন এটা তো টোটাল একটা দেশ, আমি অ্যাজ ফর এক্সাম্পল নিচ্ছি, এটা কিন্তু টোটাল একটা দেশ। এই দেশটার মাঝখানে একটা নদী গেছে, এবং এই নদীটার দুই সাইডে হচ্ছে কি তোমার দেশটার যে টোটাল জনসংখ্যা, তার 95% এখানে বসবাস করে। এখন আমি যদি ডেনসিটি বের করি, আমি যদি এই দেশটার ডেনসিটি যদি বের করি, তাহলে কি পাচ্ছি, হয়তো আমি দেখলাম ডেনসিটি পাচ্ছি 50 জন প্রতি বর্গ কিলোমিটার, 50 জন প্রতি বর্গ কিমি। ঠিক আছে, বর্গ কিমি, 50 জন প্রতি বর্গ কিমি। এখন দেখো, এখন 50 জন প্রতি বর্গ কিমি বলা আছে, আমি ধরলাম যে এই অঞ্চলগুলোতে কোনো লোক থাকে না, এই অঞ্চলগুলোতে খুব কম লোক থাকে, স্পেশালি পপুলেটেড এরিয়া। ঠিক আছে, খুব কম জনসংখ্যা থাকে। তাহলে দেখো আমি কি বলেছি, যে জনঘনত্ব বা ক্রুড ডেনসিটি হচ্ছে কি 50 জন প্রতি বর্গ কিলোমিটার। তাহলে
এই অঞ্চলটাতে বা এই অঞ্চলটাতে কি 50 জন আছে? এই অঞ্চলটাতে 50 জন আছে? 50 জন তো নেই। এই অঞ্চলটাতে একজন আছে, দুজন আছে। আমরা যদি ধরে নিই ভারতের কত ডেনসিটি 2011 অনুযায়ী 382 জন, 382 জন প্রতি বর্গ কিলোমিটার। কিন্তু কি হচ্ছে, আমি যদি ওয়েস্টার্ন পার্টে যাই বা আমি হিমালয়ান পার্টে যাই, তখন কি আমি 382টা পাবো? 382 জন প্রতি বর্গ কিলোমিটার পাবো? আমরা পাচ্ছি না। তো সেখানে এই পরিমাণটা কমে যাচ্ছে, এই পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে আমি দেখছি যদি কোনো বৃহৎ অঞ্চলের ক্ষেত্রে আমি যদি জনসংখ্যার বন্টন বের করতে চাই, জনসংখ্যার গতি প্রকৃতি বের করতে চাই, তাহলে আমার কিন্তু এই জনঘনত্ব কিন্তু কাজে আসবে না। কেন কাজে আসছে না? কারণ আমি ধরেই নিচ্ছি যে একটা বৃহৎ অঞ্চলে জনসংখ্যা এত, মানে প্রত্যেকটা জায়গাতেই 382 জন করে থাকবে। তার মানে এখানে ম্যান এন্ড ল্যান্ডের যে রেশিওটা সেটা ঠিকঠাক ভাবে আমি দেখাতে পাচ্ছি না। পাচ্ছি কি? সেটা আমরা ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। এটা কি, এটা একটা ছোট অঞ্চলের ক্ষেত্রে ঠিক আছে, ছোট অঞ্চলের ক্ষেত্রে গাণিতিক ঘনত্ব সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে আমি যদি এই অঞ্চলটা বের করি, এটার ক্ষেত্রে ঠিক আছে, এই যে নদীর দুই সাইডে যদি আমি মেজারমেন্ট করে বের করি, তাহলে আমি কিন্তু প্রকৃত ঘনত্বটা পাবো। কিন্তু দেশটার যে আসল ঘনত্ব কত হতে পারে, এরকম থাকতেই পারে। কিন্তু 382 এখানে হবে কি? ভারতের 382 জন আছে কি সব জায়গায়? নেই। আবার কোথাও বেশিও আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত বেশি আছে, বিহারে বেশি আছে, 382 সব থেকে বেশি আছে। সুতরাং এটা একটা হচ্ছে গড়। এই গড়টা দেখে আমরা জনসংখ্যার বন্টন কিন্তু আমরা নির্ণয় করতে পারি না। পারি কি? পারি না। এটা ছোট অঞ্চলের ক্ষেত্রেই ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে গাণিতিক ঘনত্ব একটি ছোট অঞ্চলের ক্ষেত্রে আমরা মেজারমেন্ট করা সব থেকে বেশি একুরেট। কিন্তু আমরা যখন সেই অঞ্চলটাকে বাড়িয়ে দেব, তখন সেটা কিন্তু এটা ভুলের দিকে বা এররের দিকে একটা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে গাণিতিক ঘনত্বের অসুবিধা কি কি আমরা বলতে, সুবিধার তো আমরা প্রথমে একটাই সুবিধা, যেটা হচ্ছে কি সহজে ক্যালকুলেট করা যায় এবং কোন একটা দেশের জনসংখ্যার গতি প্রকৃতি বুঝতে পারে। কিন্তু গতি প্রকৃতি বুঝতে পারলেও সেই অঞ্চলটার বা সেই দেশটার প্রকৃত জনসংখ্যার ঘনত্ব সম্বন্ধে আমরা কিন্তু বুঝতে পারছি না। প্রকৃত মানুষ এবং জমির সম্পর্কও কিন্তু আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। সুতরাং এর অসুবিধা কিন্তু অনেক রয়েছে। যেমন বৃহৎ অঞ্চলের ক্ষেত্রে এটা ঠিকঠাক পপুলেশনের ধারণা দেয় না, ছোট অঞ্চলের পক্ষে ঠিক আছে। আবার এটা ওয়ান ডাইমেনশনাল, যেহেতু এখানে সব জমিকেই ধরে নেওয়া হয়, কোনো এগ্রিকালচার ল্যান্ডকে ধরা হয় না, বা চাষযোগ্য যে জমি সেগুলোকেও ধরা হচ্ছে না। ঠিক আছে, এক্ষেত্রে বিভিন্ন অসুবিধা থাকার জন্য আমরা চলে যাচ্ছি পরের দিকে। পরে কি আছে না, এই ডেনসিটিটাকে আরেকটু বেশি ডেভেলপ করলাম, ফার্দার আরেকটু বেশি ডেভেলপ করলাম, সেটাকে নাম দিলাম শারীরবৃত্তীয় ঘনত্ব, ফিজিওলজিক্যাল ডেনসিটি। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে টোটাল জনসংখ্যার সাথে কোন একটা স্থান বা কোন একটা দেশের টোটাল জনসংখ্যার সাথে সেই যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলের কি, সেই অঞ্চলটার যে মোট কৃষি জমির যে আয়তন আছে, মোট কৃষি জমির যে আয়তন, সেটাকে এখানে ধরে নেওয়া হচ্ছে। তাহলে আমরা কি বলছি দেখো, এখানেও কিন্তু কিছু অসুবিধা আছে। শারীরবৃত্তীয় ঘনত্ব, ফিজিওলজিক্যাল ডেনসিটি সবসময় গাণিতিক ঘনত্বের থেকে ভালো, কিন্তু এখানেও কিছু ত্রুটি আছে, কিছু দুর্বল পয়েন্ট আছে। শারীরবৃত্তীয় ঘনত্বতে কি হচ্ছে না, এখানে কি হচ্ছে, এখানে যে টোটাল মোট জনসংখ্যা আছে, টোটাল যে পপুলেশন আছে, টোটাল পপুলেশনের সাথে কি ধরা হচ্ছে? কৃষি জমি, মোট কৃষি জমি বা কাল্টিভেবল ল্যান্ড। এখানে কৃষি জমিকে ধরা হচ্ছে। ঠিক আছে, এখানে কি দুর্বল পয়েন্ট আছে? এই দুটো রেশিওকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় ঘনত্ব। এটার সাহায্যে এটার থেকে তুলনামূলকভাবে বেটার ওয়েতে ডেনসিটি কিন্তু নির্ণয় করে। কিন্তু এখানেও কিছু সমস্যা থাকছে। কি সমস্যা থাকছে না, এখানে যে কৃষি জমির কথা বলা হয়েছে, এখানে সমস্ত কৃষি জমিকে ধরে দেওয়া হচ্ছে। তার মানে যেগুলোতে চাষ হয় সেগুলো, আবার যেগুলোতে চাষ হয় না সেগুলো, যেগুলো পতিত আছে সেই জমিগুলোকে ধরে দেওয়া হচ্ছে যেগুলো কৃষি জমি। ঠিক আছে, যেগুলো আগে চাষ হতো এখন চাষ হয় না, কিন্তু সেগুলোকেও কিন্তু ইনক্লুড করা হচ্ছে। সুতরাং এখানেও দেখা যাচ্ছে যে টোটাল পপুলেশনের সাথে যে ল্যান্ডের রেশিও, সেটাও কিন্তু আমরা ঠিকঠাক ভাবে মেজার করতে পারছি না। আপাতভাবে আমরা মেজার করতেই পারছি না, এই প্রত্যেকটার মাধ্যমে, কোনোটার মাধ্যমে আমরা মেজার করতে পারবো না পপুলেশন ডেনসিটি। প্রত্যেকটাতে কিছু না কিছু দোষ ত্রুটি কিন্তু থেকেই থাকে। সুতরাং আমরা শারীরবৃত্তীয় ঘনত্ব যখন ক্যালকুলেট করছি, তখনও দেখছি যে সমস্ত অচাষযোগ্য যে জমিগুলো থাকছে, সেই জমিগুলোকেও কিন্তু তোমার কৃষি জমির আওতায় নিয়ে আসা হচ্ছে। কৃষি জমির আওতায় নিয়ে আসার ফলে আবার ম্যানল্যান্ড রেশিও কিন্তু গড়বড় করছে। ঠিক আছে, সুতরাং আমরা আবার চলে যাচ্ছি, ডেভেলপ করছি কৃষি ঘনত্ব। এখানে কি বলা হচ্ছে স্যার, বলো। হ্যাঁ স্যার, শারীরবৃত্তীয় ঘনত্বের ক্ষেত্রে অকৃষি জমিকে তো ধরা হয় না, যেগুলোতে যেগুলোতে ধরো কৃষিকাজ হয় না। না, এইভাবে নয়,
ওইভাবে নয়। কৃষি এই ক্ষেত্রে কি বলা হচ্ছে, এই ক্ষেত্রে কৃষি জমির যে টোটাল আয়তন, এবার ধরো কোনো একটা স্থান বা কোনো একটা দেশে কৃষি জমির আয়তনকে ধরা হচ্ছে অচাষযোগ্য, মানে কি, যেগুলোতে ধরো এখন 4-5 বছর চাষ হয়নি কিন্তু কৃষিকাজ হতো, সেগুলোকেও ইনক্লুড করা হয় এই মেথডে, সেগুলোকেও ইনক্লুড করা হয়। আচ্ছা। একবারে বেয়ার যে ল্যান্ড সেগুলোকে ধরা হয় না, কিন্তু যেগুলোতে চাষ হতো বিগত 5-6 বছরের চাষ বন্ধ আছে, কি 10 বছর চাষ বন্ধ আছে, কোনো কারণে বন্ধ আছে, সেই জমিগুলোকে অচাষযোগ্য জমি। টোটাল ধরো তুমি এই অঞ্চলটাতে ধরো, এই অঞ্চলটাতে সারা বছরই চাষ হয়, এটা আছে ধরো 1 বিঘা জমি আছে, আমি কথা বলছি, ধরো এটা টোটাল কৃষি জমি, এটাতে চাষ হয়, কিন্তু দেখা গেল কি 1 বছর চাষ হলো তোমার 5 বছর চাষ হচ্ছে এই জমিটাতে, এটাতে চাষ হচ্ছে না। আরে বাবা, এটা টোটাল তো কৃষি জমি, এই টোটালটাতে তো চাষ হয়, কিন্তু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে এর হাফ চাষ হচ্ছে আর হাফ চাষ হচ্ছে না, সেক্ষেত্রে এটা তো বাদ থেকে যাচ্ছে, এটা তো বাদ পড়ে যাচ্ছে। এই টোটাল ল্যান্ডটাই হচ্ছে কৃষি জমি, কিন্তু কৃষি জমিকে আমরা ইউটিলাইজ করছি কতটা, 50% করছি, তাই তো, 50% করছি। সুতরাং আমার মেন ইফেক্টিভ কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। 50% জমি থেকে আমরা সম্পদ পাচ্ছি বা রিসোর্স পাচ্ছি, বাকিটার থেকে তো পাচ্ছি না। কিন্তু আমরা যখন ধরছি তখন এই দুটোকেই তো বোধ ধরে নিচ্ছি, এই সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা হচ্ছে কি তোমার শারীরবৃত্তীয় ঘনত্ব। ঠিক আছে হ্যাঁ। স্যার আরেকটা জিনিস জানার ছিল যে আমরা এখানে কৃষি জমি যেটা বাদ দিয়ে মানে মানুষ যেখানে বসবাস করছে, সেটেলমেন্টের যে ল্যান্ড, সেটা তো এখানে ইনক্লুড করা হচ্ছে না। না, আগে সেটা গাণিতিক করা ঘনত্ব যেমন, হ্যাঁ আগে গাণিতিক ঘনত্ব যেমন হচ্ছিল টোটাল পপুলেশন ডিভাইড টোটাল এরিয়া, কিন্তু এটা তো সেটাও তো হচ্ছে না, এটা শুধুমাত্র কৃষি জমি, মানে যেখানে মানুষ বসবাস করছে সেইগুলো তো বাদ চলে যাচ্ছে। সেগুলো বাদ যাচ্ছে তা, সেই land- হ্যাঁ ঠিক। ঠিক ঠিক। এখানে আমি কি বললাম যে কৃষি জমিটা ধরছে, কিন্তু কৃষি জমি তো পুরোটা নাও চাষ করতে পারে না, সেটা এখানে তোমার ল্যাগ থেকে যাচ্ছে। সুতরাং এখানে আমরা কিছু তোমার সুবিধা বলতে পারি, যে অ্যাডভান্টেজের কথা বলতে পারি, যে এটা হচ্ছে কি তোমার যে যে গাণিতিক ঘনত্ব ছিল সেই গাণিতিক ঘনত্ব থেকে একটু ডেভেলপড। ঠিক আছে। আর অসুবিধা কি আমরা বলতে পারি, যে অসুবিধা এখানে সমস্ত জমিকে কি ধরা হচ্ছে, সমস্ত জমিটাকে ধরে নিচ্ছে, যে সমস্ত জমি থেকে হচ্ছে কি তোমার এখানে উৎপাদিকা শক্তি সমস্ত জমির এক হচ্ছে, সমস্ত জমির প্রোডাক্টিভিটি এক হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু শারীরবৃত্তীয় ঘনত্বতে এসে থাকছে। এইবার আছে কৃষি ঘনত্ব। দেখো এখানে ফার্দার এই দুটো থেকে ডেভেলপ করা হলো কৃষি ঘনত্ব। এখানে কি বলা হয়েছে, এখানে শুধুমাত্র বলা হয়েছে যারা কৃষি কাজ করছে, ঠিক আছে, কৃষি জমিতে যতজন কাজ করছে এবং কৃষি জমির যে অনুপাত, তাহলে কি হচ্ছে এখানে কৃষি জমিতে নিয়োজিত জনসংখ্যা আমরা বলতে পারি, কি বলতে পারি, এই যে কৃষি ঘনত্বতে বলা হচ্ছে কৃষিতে কৃষিতে নিয়োজিত জনসংখ্যা, তার সাথে কি হচ্ছে, তার সাথে হচ্ছে গিয়ে মোট যে কৃষি জমি, এই দুইয়ের অনুপাত হচ্ছে কি তোমার কৃষি ঘনত্ব। ঠিক আছে। এক্ষেত্রে তুমি আরো একটু অ্যাডভান্স হয়ে গেলে, এক্ষেত্রে তোমার ওই যে কৃষিতে শুধু নিয়োজিত জনসংখ্যাটাকেই তোমার জনঘনত্ব হিসেবে দেখা হচ্ছে গিয়ে, এবং যে মোট কৃষি জমি আছে সেই মোট কৃষি জমির অনুপাতকে এখানে দেখানো হচ্ছে ফার্দার। এখানে কি অসুবিধা, যে এটা এটা একমাত্র অ্যাপ্লিকেবল কোথায় হবে, যেখানে হয়তো কোনো একটা দেশের বা কোনো একটা স্থানের যদি বেশিরভাগ পপুলেশন ধর 50 থেকে 60% পপুলেশন যদি কৃষির সাথে জড়িয়ে থাকে, যদি কৃষি কাজ তাদের মেইন প্রফেশন হয়, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে, তাও ইন্ডিয়ার ক্ষেত্রে এখন কমে আসছে ধীরে ধীরে, ইন্ডিয়ার ক্ষেত্রে বলো বাংলাদেশের ক্ষেত্রে বলো, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে তোমার এই কৃষি ঘনত্ব হচ্ছে গিয়ে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল। তাহলে যেখানে আমি বলতে পারি যেখানে চাষবাসটা হচ্ছে কি মেন প্রাইমারি অ্যাক্টিভিটি, সেই সমস্ত অঞ্চলে কিন্তু কৃষি ঘনত্বের মাধ্যমে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় আমরা করতে পারি। ঠিক আছে। এই এই তিনটে গেল মেন ঘনত্ব। ঠিক আছে। এবং এই যে দুটো দেখছো এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি ঘনত্ব, অর্থনৈতিক ঘনত্ব এবং যে রুম ডেনসিটি সেটা। অর্থনৈতিক ঘনত্বটা কি দেখো, এখানে একটা ফর্মুলা আছে, দেখো অর্থনৈতিক ঘনত্বের কি ফর্মুলা আছে, না এখানে হচ্ছে কি ইকোনমিক ডেনসিটি ইজ রিলেটেড টু এন কে বাই এস কে 1। ঠিক আছে, এস কে 1। এখানে এন হচ্ছে গিয়ে অধিবাসীর সংখ্যা লিখে রাখবে, এন হচ্ছে গিয়ে নাম্বার অফ পপুলেশন,
কে মানে হচ্ছে গিয়ে মাথা পিছু তাদের হচ্ছে গিয়ে প্রয়োজনীয় পরিমাণ। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো এন হচ্ছে নাম্বার অফ, আচ্ছা ছোট ছোট লিখছি, এন মানে হচ্ছে কি জনসংখ্যা, কে মানে হচ্ছে কি তাদের মাথা পিছু প্রয়োজনীয় পরিমাণ, এন্ড এস মানে হচ্ছে কি তোমার, এস মানে হচ্ছে গিয়ে প্রতি বর্গ কিমি আয়তন, কে আছে, আর এই যে কে আছে, এই কে হচ্ছে গিয়ে জমির উৎপাদনশীলতা, জমির উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি উৎপাদিত সম্পদের পরিমাণ, এটা হচ্ছে প্রতি বর্গ কিমি। তাহলে এটাকে বসিয়ে দাও এবারে, এটাকে ওই ফর্মুলাতে বসিয়ে দাও। এই যে আর ওয়ান মানে হচ্ছে কি তোমার, কে ওয়ান মানে হচ্ছে কি ওই ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা ধ্রুবক। এবারে কি হচ্ছে, এন মানে কি আছে জনসংখ্যা, তাহলে জনসংখ্যা যদি বসায় উপরে কি জনসংখ্যার সাথে কি বলেছে না, এখানে কোনো একটা স্থান বা কোনো একটা দেশে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার মাথা পিছু প্রয়োজনীয় পরিমাণ, তার সাথে কার রেশিও, তার সাথে প্রতি বর্গ কিমি যে জমি আছে, প্রতি বর্গ কিমি আয়তনের হচ্ছে কি তোমার কে, এটা হচ্ছে কি প্রতি বর্গ কিমি আয়তন, প্রতি বর্গ কিমি আয়তনে যে জমি আছে, প্রতি বর্গ কিমি আয়তনে যে জমি আছে সেই জমির উৎপাদনশীলতা। তার মানে কার অনুপাত হচ্ছে, দেখো কোনো একটা স্থান বা কোনো একটা অঞ্চলে যতজন মানুষ বসবাস করছে সেই মানুষের কে মানে হচ্ছে কি প্রয়োজনীয় দরকার, প্রয়োজনীয় জিনিস সম্পদের দরকার আর কি, সেটা তার সাথে কি হবে, তার সাথে যে জমিটা আছে একক আয়তনের যে জমি, সেই জমির উৎপাদনশীলতা, এই দুটোর অনুপাত হচ্ছে গিয়ে ইকোনমিক ডেনসিটি। ঠিক আছে, এটা হচ্ছে কি ইকোনমিক ডেনসিটি। তার মানে এইগুলো বসিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যে ইকোনমিক ডেনসিটিটা কি। আরেকটা আছে কি, সেটা হচ্ছে রুম ডেনসিটি। রুম ডেনসিটি মানে হচ্ছে কি, রুম ডেনসিটি কি, রুম ডেনসিটি আছে, রুম ডেনসিটি হচ্ছে কি কোনো শহরাঞ্চলে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হয়, তো ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন হয় পপুলেশনের, কি রকম হয় না, বড় বড় তুমি ওখানে বিল্ডিং দেখতে হবে 100 তলা 35 তলা 70 তলা, ঠিক কি, তাহলে একক বর্গ আয়তনের মধ্যে দেখবে টোটাল ধরো একটা বিশাল বড় ফ্ল্যাট হয়েছে, এটা হয়তো ধরো 5 কাঠা জমির উপর একটা ফ্ল্যাট হয়েছে, আমাদের একটা 3 কাঠা জমির উপর, আমাদের ধরো 3 কাঠা জমিতে গ্রামের দিকে কতজন মানুষ থাকে, হয় 10 জন কি 12 জন থাকে। সেক্ষেত্রে কি দেখবে, শহরাঞ্চলে 3 কাঠা জমিতে 14টা ফ্যামিলি আছে, 15টা ফ্যামিলি আছে, কি 20টা ফ্যামিলি আছে, 20টা ফ্যামিলি আছে, তার মানে কি হচ্ছে এইখানে ভার্টিক্যালি যে পপুলেশন ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু তোমার বেশি হচ্ছে, তোমার বেশি হচ্ছে। এক একটাতে হয়তো 3 জন কি 4 জন করে ফ্যামিলি আছে, সেখানে হয়তো 20টা তোমার হচ্ছে গিয়ে টোটাল ফ্যামিলি আছে 60টা, তাহলে টোটাল হচ্ছে 60 জন আছে। তাহলে এই 60 জন যদি এই অঞ্চলটার টোটাল পপুলেশন হয় 3 কাঠা জমিতে, তখন কি হয়, তখন প্রতিটা ঘরের ডেনসিটি বের করা হয়। সুতরাং কটা ঘর আছে সেই ঘর দিয়ে ভাগ করা হয়, এবং প্রতিটা ঘরের যে ঘনত্ব পাওয়া যায়, যে প্রতিটা ঘরে কতজন মানুষ বসবাস করছে, তখন সেটাকে বলা হচ্ছে কি তোমার রুম ডেনসিটি। ঠিক আছে, এটা একমাত্র শহরের ক্ষেত্রেই প্রযোজ্য, রুম ডেনসিটিটা একমাত্র তোমার শহরের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এই কটা গেল তোমার ডেনসিটি বা জনঘনত্ব। স্যার রুম ডেনসিটিতে ওই প্রতিটা ঘরের দেখা হবে, না ওই যে টোটাল জমিটা যে যার উপরে ফ্ল্যাটটা রয়েছে সেটার দেখা হবে? না, প্রতিটা ঘরের বের করা হবে। এক্ষেত্রে কি হবে, ধরো টোটাল আগে আমার পপুলেশনটা তো বের করতে হচ্ছে না, টোটাল পপুলেশনটা বের করার পর তোমাকে সেই অঞ্চলে যত ফ্যামিলি আছে সেই ফ্যামিলি বা রুম দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে এভারেজ আমি একটা পাবো ডেনসিটি। ঠিক আছে, এমনটা নয় প্রতিটা ঘরে কাউন্ট করা হলো দিয়ে যে ডেনসিটিটা পাওয়া গেলো সেটা নয়, কিন্তু টোটাল আমার এই ভার্টিক্যাল যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের টোটাল পপুলেশন বের করা হলো, সেই পপুলেশন কতগুলো রুম বা রেন্ট নিয়ে আছে সেটা দিয়ে ভাগ করলে তোমার প্রতিটা ঘরের যে ডেনসিটিটা পাবো সেটা হচ্ছে গিয়ে রুম ডেনসিটি। ঠিক আছে। আচ্ছা। আরেকটা দেখো আছে, ওটা মানুষ ও জমি অনুপাত, ম্যানল্যান্ড রেশিও। ওটা কি বলছে না, ম্যানল্যান্ড রেশিও হচ্ছে গিয়ে এটা অ্যাকচুয়ালি জমির উপর, এগুলো জনঘনত্ব কখনোই জমির সাথে যে হচ্ছে গিয়ে তোমার জনসংখ্যার যে সম্পর্ক সেটা টোটাল ভালোভাবে কিন্তু দেখাতে পারে না, ভালোভাবে নয়,
দেখাতেই পারে না। মানে জনসংখ্যার জমির উপর যে জনসংখ্যার চাপ সেটা কিন্তু জনঘনত্ব দেখাতে পারে না। কে দেখায়? ম্যান ল্যান্ড যে রেশিও সেটা কিন্তু দেখায়। তাহলে ম্যান ল্যান্ড রেশিও কি, মানুষ জমি অনুপাত কি না, মানুষ জমি, এগুলো শুধু ডেফিনেশন গুলো ভালো করে মনে রাখবে এবং তাদের ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ, তাহলেই কিন্তু কোশ্চেন পেরিয়ে যাবে। তাহলে মানুষ জমি অনুপাতে কি বলা হচ্ছে না, বলা হচ্ছে যে কোন একটা স্থানের মোট জনসংখ্যা মোট ইফেক্টিভ জমি। এখানে দেখো, এখানে সেই ইফেক্টিভ জমিটা ধরা হচ্ছে, মানে কার্যকরী জমি। কার্যকরী জমি বলতে এখানে চাষবাসও হতে পারে, এখানে তুমি মাইনিং অ্যাক্টিভিটি যে সমস্ত হচ্ছে সেগুলো ধরতে পারো, যেখানে ইন্ডাস্ট্রি আছে সেটাও ধরতে পারো, ঠিক আছে, যেখানে মানুষ বসবাস করে আছে সেটাও ধরতে পারো। তাহলে দেখো এটা কেন বলা হয় যে এটা ত্রিমাত্রিক ধারণা, কারণ এখানে সবসময় সময়ের সাথে প্রোডাক্টিভিটিটা ধরা হয়, ঠিক আছে, সময়ের সাথে প্রোডাক্টিভিটি ধরা হয়, উৎপাদনশীলতা ধরা হয়, এই জন্য এটা 3 ডাইমেনশনাল। মানে এর উৎপাদনশীলতা আছে জমিটা, তুমি সেখানে চাষবাস করছো, তুমি সেখানে মাইনিং অ্যাক্টিভিটি করছো বা অন্য কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি করছো, সেগুলো সব হচ্ছে কি জড়িয়ে আছে ম্যান ল্যান্ড রেশিওর সাথে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার মানুষ আর জমি অনুপাত, ঠিক আছে। এগুলো স্যার তিনটে কি কি ডাইমেনশন একবার বলুন। 3টে ডাইমেনশন হচ্ছে কি, এখানে যেমন এখানে বলা হচ্ছে যেমন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এক্ষেত্রে জমির উচ্চতা মানে হচ্ছে কি প্রোডাক্টিভিটি ধরা হচ্ছে, যে কার্যকরী জমি বলা হচ্ছে না, জমির দৈর্ঘ্য প্রস্থ আছে এটা তো ধরা হচ্ছেই, তার সাথে ধরা হচ্ছে উচ্চতা মানে হচ্ছে প্রোডাক্টিভিটি, ঠিক আছে। 3 ডাইমেনশন যেটা বলে সেটা প্রোডাক্টিভিটি, লিখে দেবে প্রোডাক্টিভিটি। আচ্ছা, প্রোডাক্টিভিটিটা কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে। যত টেকনোলজি তোমার উন্নত হবে তত প্রোডাক্টিভিটি কিন্তু বাড়বে, ঠিক আছে। এই জন্য মানুষ এবং জমির যে অনুপাত সেটা 3 ডাইমেনশনাল মনে রাখবে। এবং এখানে ইফেক্টিভ যে জমি, কার্যকরী জমিগুলোকেই ধরা হয়, সেখানে যদি চাষবাস হয় তাহলে চাষবাস, যদি মাইনিং অ্যাক্টিভিটি হয় মাইনিং, যদি ইন্ডাস্ট্রি সেটআপ হয় তাহলে ইন্ডাস্ট্রি সেটআপ, ঠিক আছে। বাস, আর কিছু নেই তোমাদের। আর স্যার এখানে distribution-টা একবার এখানে এখানে স্যার বলো, যে বলো। যে জমিতে কোনো কাজই হচ্ছে না, মানে ব্যারেল ল্যান্ড, সেটা এখানে ইনক্লুড হবে না? সেটা ইনক্লুড হবে না, মানুষ, সেটা এখানে টোটালি হবে। আচ্ছা, আর যেখানে সেটেলমেন্ট আছে সেই জমিটা? সেটাও ধরা হবে, সেটাও তো প্রোডাক্টিভিটি না, আচ্ছা আচ্ছা। সেটাও ধরা হবে। কার্যকরী জমি মানে সেটাই, বুঝতে পারছো তো, যেখান থেকে কিছু জমিটা থেকে আমি প্রফিট আসবে বা জমিটার প্রোডাক্টিভিটি আছে সেটাই। তাহলে তোমরা কাজ করবে, আমি আবারও একটা কথা বলি, এমসিকিউ পরীক্ষাতে কোনো লাইন ছাড়া যাবে না কিন্তু, ঠিক আছে। লাইন ছাড়লে জানবে যেটা ছেড়ে আসবে সেখান থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে যে স্যার বলেছিলেন কোনো একটা লাইনকে আমি ছাড়বো না, যতগুলি আছে সিলেবাসে সবগুলি কিন্তু পড়তে হবে, দরকার হলে একটু সিলেবাসের বহির্ভূতও পড়বে, ঠিক আছে। যেমন ধরো ওই হ্যারি সুলমনের থিওরি আছে, মাল্টিপল নিউক্লিয়ার মডেল আছে, সেক্টর থিওরি আছে, এগুলো জাস্ট কে দিয়েছিল আবার দেখে নেবে, কারণ ওখান থেকে কোশ্চেন 2-একটা দিয়ে দিতে পারে। সুতরাং প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লাইন যদি শেষ করো তাহলে কিন্তু পরীক্ষাতে ইজিলি পারবে। নাহলে কিন্তু এটা জানো তো, একটা গল্প বলি, একটা পুকুর, একটা বড় পুকুরে জল ছিল, একটা লোক ভাবলো যে বাবা রে বিশাল জল তো আছে আমার, আর একটা হচ্ছে কি চুলের মতো একটা ছিদ্র ছিল, এই চুলের মতো ছিদ্র দিয়ে জল কি করে বেরোবে, ঠিক আছে, এই জল থেকে যাবে, আমি চাষবাস করে নেবো। 15-16 দিন পর গিয়ে যখন দেখছে তখন দেখছে ওই ছিদ্র দিয়ে জল সব বেরিয়ে গেছে, ওই চুলের মতো ছিদ্র দিয়ে জল সব বেরিয়ে গেছে। সুতরাং আমার বক্তব্য এটাই যে কোথাও যেন ফাঁক ফোকর না থাকে, ফাঁক ফোকর থাকলে তোমার কিন্তু ওই ফাঁক ফোকর দিয়ে সমস্ত কোশ্চেন কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং বেছে বেছে কখনোই পড়ো না, বেছে বেছে কখনোই পড়বো না, তোমার নিজেরই সেটা কাজে লাগবে, ঠিক আছে। এবং পরীক্ষা দেবে যত কঠিনই কোশ্চেন আসুক, বিশাল কঠিন কোশ্চেন, আমাদের কোশ্চেন কঠিন কখন মনে হয়, যখন আমরা পড়ি না, যখন ব্যাপারটা সম্বন্ধে আমরা অবগত নই, ডিটেলসে পড়ি না, উপরে উপরে চলে যায়, তখনই মনে হয় এটা কঠিন কোশ্চেন। ডিটেলসে পড়ো, ভেতরে পড়ো, কোনো কোশ্চেন কঠিন মনে হবে না, মনে হবে ও এটা এটা কোনো ব্যাপার না, এটা ইজিলি পারবো। সুতরাং কনসেপ্ট ক্রিয়েট করো আগে, পড়ে পড়ে, বই পড়ে পড়ে, আর একটা লাইনও বাদ দিও না, তাহলে কিন্তু দেখবে সাকসেসটা তাড়াতাড়ি অ্যাচিভ করবে, যে পরীক্ষাটা যেটা আসবে সেখানেই তোমার সাকসেস পেয়ে যাবে। কিন্তু বাদ দিয়েছো, ছেড়েছো, তার মানে গেছো, এটা মাথায় রাখবে, বাদ দিয়েছো কি ছেড়েছো, গেছো। সুতরাং যে যাই বলছে বলুক, কারোর সাথে কোনো কিছু শেয়ার করার দরকার নেই, আমি কিভাবে পড়ছি, তুমি কিভাবে পড়ছো, এগুলো কারো কিছু জানার দরকার নেই। তোমার কাছে রিসোর্স আছে, তোমার কাছে ম্যাটেরিয়ালস আছে, তুমি সেগুলোর ইউটিলাইজ করো, তুমি সেগুলোর ব্যবহার করো, না হলে কিন্তু পারবে না। কম্পিটিশন হেভি, একটা সিটে হয়তো 2000 ছেলে মেয়ে আছে, সেই 2000 ছেলেকে তোমাকে কম্পিট করতে হবে। সুতরাং সেই লেভেলে পড়াটাকে এক্সট্রিম লেভেল নিয়ে যেতে হবে। আর একটা কথা, পরীক্ষা যখন দিচ্ছ তোমরা জুলাই মাসের 2nd উইক থেকে বা 3rd উইক থেকে তোমাদের এই পরীক্ষাটা পুরো অনলাইন সিস্টেমে চলে আসবে আর কি। আমি যে পরীক্ষাগুলো নিচ্ছি
কারণ এখন সময়ের অভাবে করা যাচ্ছে না, জুলাইয়ের সেকেন্ড উইকের পর থেকে অনলাইন সিস্টেমে চলে আসবে। সুতরাং কেউ আগে দিচ্ছে কোশ্চেন, কেউ পরে দিচ্ছে, এরকম না। যখনই এনরোল করে ঢুকবে টাইম শুরু হয়ে যাবে, টাইম ফিক্স থাকবে 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট, যেগুলো লেন্থ ডিপেন্ড করবে তার কোশ্চেনের উপর, টেস্টের উপর। সুতরাং সময় শেষ হবে, তুমি যখন এন্ট্রি করবে সেই সময় থেকে কাউন্ট হবে, পরবর্তীতে তুমি যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা চলে আসছে জুলাইয়ের থেকে হবে। কিন্তু এই কটা দিন তোমরা একটু পিডিএফ এই পরীক্ষাগুলো দাও আর সিরিয়াস হয়ে পরীক্ষা দাও, আর যতগুলি পারবে, যতগুলি মনে হচ্ছে আমি করা দরকার, যেহেতু নেগেটিভ আছে, যদি 50টার মধ্যে 30টা পাচ্ছ 30টাই করো, 31টা করার দরকার নেই। ঠিক আছে, কারণ নেগেটিভে কাট অফ অনেক কম হয়, নেগেটিভে কাট অফ অনেক কম হয়। যদি শিওর থাকো যে আমি এটা জানিয়েই, ঠিক আছে, তখন সেটা করে আসবে, তখন সেটা তো করছো। এবং যদি মনে হয় 50-50 একটা ট্রেন্ড আছে যে আমার মনে পড়ছে এটা হবে, 2-একটা রিস্ক নেওয়া যেতে পারে, কিন্তু বেশি রিস্ক নিও না। তখন দেখবে যদি 30টা কোশ্চেনে করে এসছো আর 20টা ভুল করে এসছো, তাহলে তোমার 15 মাইনাস হয়ে যাবে। 15 মাইনাস হলে তো তুমি আর ডাক পাবে না। কিন্তু 30টা কোশ্চেনে যদি 30 মার্কস পাও, দেখবে অনেক কোশ্চেন। সুতরাং এখন থেকে একটা অভ্যেস করো যে আমি যেগুলো জানি, অ্যাসিওর আছি, সেগুলোই করব, এর বেশি আমি কিন্তু করব না। ঠিক আছে, সুতরাং আরো একবার বলছি, সুতরাং পড়ে যাও, কম্প্যাক্ট ভাবে পড়ে যাও, প্রত্যেকটা লাইন পড়ে যাও। ঠিক আছে, না ভাবি যে আমি বই পড়ে তখন একটা বই পড়ে নাও, ওটাতে অনেক ইনফরমেশন আছে। এবারে কিছু কিছু ইনফরমেশন আমি বলছি সাল বা কোথায় স্থাপিত হয়েছিল, এইগুলো ডিপেন্ড করে, এগুলো না এখনো পর্যন্ত ক্লাসিফাই করা সম্ভব হয়নি যে কোনটা কোন সালে হয়েছিল সেইভাবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো ওই কাগজের কল বা হচ্ছে পাট শিল্প, এগুলো এখনো পর্যন্ত জাস্টিফাই করা সম্ভব হয়নি। কেউ বলে 1859, কেউ 55, কেউ 57, বিভিন্ন, এগুলো অপশন দেখে তোমাকে করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো তো? আর যদি কোথাও কিছু অসুবিধা হয় গ্রুপে জানাবে, মেসেজ। আর শফিউল একটা কি মেস পাঠিয়েছিলে, ওটা হচ্ছে গিয়ে 1976 সালে যে বন সৃজন, সেখানে ওই তোমার সামাজিক বনসৃজনের নীতি নেওয়া হয়েছিল, উত্তরটা ওটা হবে। তুমি একটা কোশ্চেন পাঠিয়েছিলে, ঠিক আছে, যদি আছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরের তোমাদের পরীক্ষাটা তাহলে শনিবার করেই হবে। ঠিক আছে, পরীক্ষাটা শনিবার করে হবে। এখন ক্লাসটা কবে হয় সেটা এখন দেখা, রবিবার হবে না সেটা চেঞ্জ হবে, সেটা এখন তোমরা নিজেরা কিন্তু ঠিক করো। ঠিক আছে, কারণ রবিবার স্যার সকালটা ওইটা তো আমি উত্তরটা কি হবে স্যার? কোনটা? বলছি সামাজিক বনসৃজনের উত্তরটা কি হবে ওটা? ওটা 1976 সাল হবে। আচ্ছা, 46 সিলভিকালচার হবে না ওটা? না, 1976 সাল সামাজিক বনসৃজন, সবসময় মনে রাখবে 1976 সাল। আর 46 তাহলে কোনটা পড়ছে? 46-এ সেরকম কিছু, 1950-এ বন মহোৎসব হয়েছিল। 46-এ সিলভিকালচারের সাথে আমাদের বনসৃজনের কোনো যোগ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর ঠিক একটা আছে কথা বলে রাখি। হ্যাঁ, কেউ কিছু বলবে? ঠিক আছে, আমি বলছি আগামী শনিবার, মানে আগামী সপ্তাহের শনিবার তোমাদের পরীক্ষাটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের। আমি বারবার বলছি কোশ্চেন কনসেপচুয়াল থাকবে, মানে 30% কোশ্চেন, 100টা কোশ্চেন আছে, 30% কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল। সেইভাবে কিন্তু পড়াশোনা করে, এখনো 7 দিন সময় আছে। আর ক্লাসটা যদি রবিবার হয়, রবিবার সকালটা আমি ফ্রি আছি, তোমরা জানিও। অনেকের একটু সমস্যা থাকতেই পারে যে এখন সমস্যা আছে, ওখানে সমস্যা আছে, একটু দেখবে যদি হয়। ঠিক আছে, স্যার এক্সামটা শনিবার হবে? শনিবার দিন হবে, হ্যাঁ এক্সামটা শনিবার হবে। ওটা নিয়ে কারো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, এক্সামটা দেওয়াই যায়। আর এক্সাম গুলো দাও। এক্সাম এক্সাম হচ্ছে কি নিজের মূল্যায়ন, এক্সাম না দিলে কিন্তু পারবে না। এক্সাম তোমাদেরকে দিতেই হবে। অনেকে দিচ্ছে না, ধরো গ্রুপে আমি দেখেছি 25 জন তো আছো তোমরা, হার্ডলি 12 থেকে 13 জন এক্সাম দেয়, তার বেশি কেউ এক্সাম দেয় না। এক্সামটা দাও, ক্লাস তুমি পরেও দেখতে হবে, রেকর্ডিং ক্লাস পরেও দেখতে হবে, বা ক্লাস অনেকে না করলেও হয়। ঠিক আছে, যেহেতু এগুলো পড়ে এসছো, কিছু কিছু জায়গায় থাকে যেগুলো শুনতে হয়, সে জায়গা থেকে আমি বলবো যে এক্সামটা দাও। এক্সাম কিন্তু মাস্ট দিতেই হবে। এক্সাম না দিলে তুমি ফেস করছো না তো, না তুমি তো আগেই কোশ্চেন ফেস করছো না, সুতরাং কোশ্চেন ফেস না করলে তুমি পারবে কি করে? এই কোশ্চেন গুলোই পরীক্ষাতে থাকবে, তার 20% কমন পাবে। আমি তো বলছি এই কোশ্চেন যেগুলো করা আছে 20% এখান থেকে পাবে, বাকি তোমাকে পড়তে হবে। এবারে যদি গতানুগতিক আগের মতো, আগের ইয়ারের মতো কোশ্চেন হয় 16 সালের মতো, তাহলে তো 100% কমন পাবে, সেটা নয়, কিন্তু সেটা হবে না। ঠিক আছে, সুতরাং 20% কম পাবে। পরীক্ষা দাও যে আমি ঠিকঠাক পড়ছি কিনা, আমি 10-12 জন কি 25 জনের মধ্যে আমার স্কোর কত হচ্ছে,
আমি এখানে কমপ্লিট করতে পারছি কিনা ফার্স্ট হওয়ার দরকার নেই, তোমার পজিশনটা কি থাকছে বা আমার দুর্বলতা কোথায় আছে এগুলো ফাইন্ড আউট করার পদ্ধতি হচ্ছে পরীক্ষা, এক্সামিনেশন। সুতরাং এক্সাম যদি না দাও তাহলে কিন্তু ভুগবে নিজেরাই, আমার চেঁচিয়ে বলে কিছু লাভ নেই। আমি তো তোমাদের কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছি, অসুবিধার কি আছে? পরীক্ষা দাও না দাও, ক্লাস করো না করো, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা তোমাদের অলওয়েজ, সেটা তোমরা ভুগবে কিন্তু, এটা আমি বলে রাখলাম।